হ্যালো গাইজ, ওয়েলকাম টু আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে তোমরা অলরেডি এসএসসি সিজিএল 2024 মেন্সে আসা 18 চ্যানেল কোশ্চেন পেপার থেকে ম্যাথসের সবকটি ম্যাথসের কোশ্চেন সলভ দেখেছো। তো আজকে আমি তোমাদের 20th চ্যানেল কোশ্চেন পেপারে আসা সবকটি ম্যাথসের সলিউশন করাবো। তো অবশ্যই তোমরা একদম লাস্ট পর্যন্ত সাথে থাকবে এবং এটুকু আমি তোমাদের প্রমিস করছি, তোমরা অনেক কিছু নতুন শিখতে পাবে। ওকে, তাহলে চলে আসি। আর যারা 18 চ্যানেল সলিউশন এখনও দেখোনি তারা অবশ্যই দেখো, কারণ কি না, স্ট্যাটিস্টিক্সের দুটি প্রশ্ন এবং আরও কিছু কমপ্লিকেটেড কোশ্চেন্সের আনসার আমি খুব ভালোভাবে তোমাদের শিখিয়েছি, এবং যে টপিকগুলোর উপর সেম কোশ্চেন আবার এই পেপারেও আছে। ঠিক আছে, চলো চলে আসি প্রথম প্রশ্নে। দেখো, কোশ্চেন নাম্বার 1-এ কী বলা হয়েছে? ইন এ সার্কেল সেন্টার্ড অ্যাট ও এ ডায়ামিটার এ বি ইজ এক্সটেন্ডেড টু এ পয়েন্ট সি আউটসাইড দ্য সার্কেল। তাহলে একটি সার্কেল বলা হয়েছে এবং সার্কেলের মধ্যে কী বলা হয়েছে না, সার্কেলের মধ্যে ডায়ামিটার অঙ্কন করা হয়েছে। ডায়ামিটারের নাম হচ্ছে এবি এবং সার্কেলের সেন্টার বলা হয়েছে ও। তাহলে এই হচ্ছে সার্কেলের ডায়ামিটার সাপোজ। ওকে, এবার কি বলা হলো না, এবি ইজ এক্সটেন্ডেড টু এ পয়েন্ট সি আউটসাইড দ্য সার্কেল। তাহলে এবিকে এক্সটেন্ড করা হয়েছে, বি এখানে নয়, এটা মাথায় রাখবে। তাহলে এবিকে এক্সটেন্ড করা হলো সি অবধি, ইজ নট ইট? বলবে হ্যাঁ। এবার সিডি ইজ এ ট্যানজেন্ট অ্যাট পয়েন্ট ডি অন দ্য সার্কেল। তাহলে সার্কেলের ওপর একটি পয়েন্ট ডি আছে এবং সিডিকে যদি আমি যোগ করে দিই তাহলে কী বলবো? সিডি হচ্ছে কি ট্যানজেন্ট, ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। এবার দেখো কী বলা হলো না, সিডির লেন্থ বলা হয়েছে 7√3। আর কি বলা হয়েছে? অ্যাঙ্গেল ডিবিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 120। আচ্ছা, এটি পয়েন্ট হচ্ছে ডি, তাহলে ডিবিসি অ্যাঙ্গেলের ভ্যালু বলা হয়েছে 120 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো ইন দ্য লেন্থ অফ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল ইজ ইকুয়াল টু, আচ্ছা সার্কেলের ডায়ামিটার লেন্থ আমরা নির্ণয় করতে হবে। দেখো, যদি ও ডি আমি অ্যাড করে দিই, যদি আমি ওডি অ্যাড করে দিই তাহলে তুমি বলবে ওডি হয়ে গেল কি না, ওডি হয়ে গেল রেডিয়াস। তাহলে ওডি যদি রেডিয়াস হয় অবভিয়াসলি ওবিও রেডিয়াস, কারণ ও কি সেন্টার। ওকে, এবার দেখো এই কোণটি হচ্ছে 120 ডিগ্রি। তাহলে যদি ডিবিসি কোণ 120 ডিগ্রি হয় তাহলে তার পাশের কোণটির ভ্যালু কত হবে? 60 ডিগ্রি হবে। ইস নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে এবার ডিওবি এই ট্রায়াঙ্গেলটিতে দেখো ওডি সমান হচ্ছে ওবি, ওডি সমান হচ্ছে ওবি, তার মানে অবভিয়াসলি এই কোণটির সঙ্গে এই কোণটি সমান, আর এটি 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি এও 60 ডিগ্রি। তার মানে হয়ে গেল কি, ওডিবি ট্রায়াঙ্গেলটি একটি সমবাহু ত্রিভুজ হয়ে গেল। ইস নট ইট? বলবে একদম দাদা ঠিক কথা। বলো আমরাকে একটি কথা যে ও সি ডি অথবা সিওডি ট্রায়াঙ্গেল সিওডি এটা কী ধরনের ট্রায়াঙ্গেল? তুমি বলবো সিওডি ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কারণ কি, সবসময় জানি ব্যাসার্ধ ট্যানজেন্টের সঙ্গে, রেডিয়াস ট্যানজেন্টের সঙ্গে কত ডিগ্রি কোণ করে না, 90 ডিগ্রি কোণ করে। তাহলে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। তার মানে সিওডি এই অ্যাঙ্গেলটি, এই ট্রায়াঙ্গেলটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে সিওডি ইজ এ রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল। ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। এবার আমরা শিখেছি যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, দেখো সিওডি ট্রায়াঙ্গেলের আমি দেখতে পাচ্ছি যে এই কোণটি মানে ওডিসি বা সিডিও হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটি হচ্ছে 60 ডিগ্রি, তার মানে অবভিয়াসলি এই কোণটি কত? 30 ডিগ্রি। হ্যাঁ কি না? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে এবার দেখো, আমরা জানি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মধ্যে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি দুটি কোণ থাকে। 30-এর অপোজিটের সাইডের লেন্থ যদি এক্স হয় তাহলে 60-এর অপোজিটের কোণের লেন্থ, 60 ডিগ্রির অপোজিটের কোণের লেন্থ কত হবে না, 60 ডিগ্রির অপোজিটের কোণের লেন্থ হবে, 60 ডিগ্রির অপোজিটের সাইডের লেন্থ কী হবে? x√3, আর 90-এর অপোজিটে কী থাকবে না, 2x। এটা আমরা সবাই জানি 1:√3:2 অনুপাতে থাকে তিনটে সাইডের লেন্থ। ওকে, তাহলে এবার দেখো এই ট্রায়াঙ্গেলের মধ্যে দেখতে পাচ্ছি 60-র অপোজিটে আছে কত? 7√3, তার মানে 30-র অপোজিটে কী হবে? 7 হবে। ক্লিয়ার? কারণ কি, 30-র অপোজিটে এক্স হলে তবেই তো 60-র অপোজিটে হয় x√3, এবং সেটা দেখতে পাচ্ছি যে 60-র অপোজিটে x√3 আছে, যেখানে এক্স হচ্ছে কি 7, তেমন অবভিয়াসলি 30-র অপোজিটের সাইড মানে ওডি কত হলো না, 7 সেন্টিমিটার। ওডি কি? ব্যাসার্ধ মানে রেডিয়াসের লেন্থ, আর রেডিয়াসের লেন্থ যদি 7 হয় তেমন অবভিয়াসলি ডায়ামিটার লেন্থ কী হবে? ডাবল, আর ডাবল হচ্ছে কত? 14 সেন্টিমিটার। অপশান বি হবে কারেক্ট আনসার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। বলবো কথা, কোনো ডাউট নেই, খুবই ইজি ব্যাপার। সিমিলারলি কোশ্চেন নাম্বার 2, দেখো সেম কোশ্চেন আমরা 18th পেপারে দেখেছিলাম, তাই তো? সেম কোশ্চেন আমরা 18th পেপারে দেখেছিলাম। এবার দেখো এই প্রশ্নটা আমি বলেছিলাম কি, যে তোমরা জাস্ট দেখবে কার ওপর ফোকাস করবে না, যেখানে জেডের ওপর ফোকাস করবো, কারণ কি এখানে প্রত্যেকটা জায়গায় জেড দেখছি আলাদা আলাদা। ঠিক আছে, তাহলে দেখো এখানে 49 জেড স্কোয়ার, আর এখানে 7 জেডের হোল স্কোয়ার করলেও পাবো 49 জেড স্কোয়ার, আর এই 49 জেড স্কোয়ার প্লাস এ মাইনাস কী হবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পুরো থাকবে শুধু 5 জেডের হোল স্কোয়ার, দ্যাট ইজ 25 জেড স্কোয়ার। ইস নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। আর 25 জেড স্কোয়ার এই চারটে অপশনের মধ্যে একমাত্র এই অপশানই আছে, তাহলে এ অপশান উইল বি দ্য কারেক্ট আনসার।
মুরলীধর দ্য ওনার অফ এ গ্রসারি স্টোর অফার্স এ ডিসকাউন্ট স্কিম, খুব ভালো কথা, যে 5টা কেন একটা ফ্রিতে নিয়ে যাও, বাই 5 ওয়াটার বোটলস গেট 1 ফর ফ্রি, 5টা কেন একটা ফ্রিতে নিয়ে যাও। তাহলে 5টা কেন একটা ফ্রিতে নিয়ে যাও, তার দোকান থেকে টোটাল কটা জিনিস বেরোচ্ছে, তাহলে 6টা জিনিস বেরোচ্ছে। তার মানে 6টার মার্ক প্রাইসে একটার কী হচ্ছে, সে ছাড় পাচ্ছে, একটা কী পাচ্ছে, ছাড় পাচ্ছে। তার মানে 1/6, এই 1/6 হয়ে যাবে তার কি, ডিসকাউন্ট। ডিসকাউন্ট কত হয়ে যাবে না 1/6, মানে 6টায় অ্যাকচুয়ালি 5টায় একটা বলছে, কিন্তু আলটিমেট কি, তাকে 6টা তো নিতে হচ্ছে। তার মানে 6টার মধ্যে 6 টাকার মধ্যে বা 6 ইউনিটের মধ্যে 1 ইউনিট কী পাচ্ছে, ডিসকাউন্ট পাচ্ছি। তাহলে ডিসকাউন্ট পার্সেন্টেজ আমি যদি বলি কত হবে, ডিসকাউন্ট পার্সেন্টেজ কত হবে, তাহলে 1/6 ইন্টু 100, আর 1/6 মানে সবাই জানে, বাচ্চারাও জানে 16.67%। এটা আশা করি তোমাদের মেন্সের স্টুডেন্টদের বলার কোনো ব্যাপারই নেই। চলো পরের প্রশ্ন চলে যাই। ওয়াইল নাম্বারিং হুইচ নাম্বার অ্যামং 38211, 38121, 32118 অ্যান্ড 31128 ইজ ডিভিসিবল বাই 24। তাহলে 24 দিয়ে বিভাজ্য মানে আমরা দেখতে পাচ্ছি সেই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য, 8 দিয়ে বিভাজ্য। আর 3 দিয়ে ডিভিসিবিলিটি রুল আমরা জানি, কিন্তু 3 দিয়ে ডিভিসিবিলিটি রুল চেক করে কোনো লাভ নেই, কারণ এই প্রত্যেকটা সংখ্যার মধ্যে ডিজিট কিন্তু একই আছে। মানে কি, দুটো 1, একটি 2, একটি 3, একটি 8, এই সবার মধ্যেই কিন্তু একই গল্প আছে। তার মানে ডিজিটের সাম কিন্তু একই হবে। তাই 3-এর ডিভিসিবিলিটি চেক করে কোনো লাভ নেই, আমাকে 8-এর ডিভিসিবিলিটি চেক করতে হবে। 8-এর ডিভিসিবিলিটি কী বলে না, কোনো একটি সংখ্যার মধ্যে লাস্ট 3টে ডিজিট যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটি 8 দিয়ে ভাগ যাবে। 211, এখানে দেখতে পাচ্ছি 1 হচ্ছে কি, 1 হচ্ছে এখানে বিজোড় সংখ্যা, তার মানে অবভিয়াসলি 8 দিয়ে ভাগ যাবে না। এখানেও লাস্টে দেখতে পাচ্ছি ডিজিট 1, তার মানে 1 কী হবে, 8 দিয়ে কখনোই ভাগ যাবে না। তাহলে লাস্ট দুখানার মধ্যে আমরা দেখতে হবে, তাহলে 128 8 দিয়ে ভাগ যায় না, 118, 128কে ট্রাই করে দেখো, 8 1 8, 48, 8 6, মানে 8 16 118 সবাই জানে, আর 118 কোনোভাবেই 8 দিয়ে ভাগ যাবে না। তার মানে অলরেডি আমি আনসার পেয়ে গেলাম যে 31128, তার মানে অপশান বি হবে প্রশ্নের সঠিক আনসার। তাহলে 24 দিয়ে ডিভিসিবল মানে সে 3 দিয়েও ডিভিসিবল হবে, 8 দিয়েও ডিভিসিবল হবে, 3 দিয়ে ডিভিসিবল রুল চেক করে কোনো লাভ নেই, তাহলে অবভিয়াসলি সবকটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 8-এর ডিভিসিবিলিটি রুল চেক করলেই আমি আনসার পেয়ে যাবো। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ, তুমি জলের মতো পরিষ্কার। পরের প্রশ্নে চলে যান। প্রশ্নে কী বলা হয়েছে, সার্কেল উইথ সেন্টার ও অ্যান্ড আর্ক এবিসি সাবটেন্ড অ্যান অ্যাঙ্গেল অফ 134 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার অফ দ্য সার্কেল। খুব ভালো কথা। তাহলে এই হচ্ছে সার্কেল। সার্কেলের মধ্যে কী বলা হয়েছে, সার্কেলের মধ্যে বলা হয়েছে অ্যান আর্ক এবিসি, ধরলাম এটি হচ্ছে আমার আর্ক এবিসি। ওকে, তাহলে আর্ক হচ্ছে কিছুই নয়, সার্কেলের একটি পার্ট। আর্ক এবিসি সাবটেন্ড অ্যান অ্যাঙ্গেল অফ 134 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার। খুব ভালো কথা। তাহলে এই হচ্ছে আমার সেন্টার ধরলাম। ওকে, সেন্টার ধরলাম ও। ওকে, তাহলে বলা হলো অ্যাঙ্গেলটি হচ্ছে 134, মানে এ ও সি অ্যাঙ্গেলের ভ্যালু কত, 134 ডিগ্রি। এবার কী করা হলো, দ্য কর্ড এ বি ইজ প্রডিউস টু পয়েন্ট পি। আচ্ছা, কর্ড এ বি, তাহলে আমি এ আর বিকে যোগ করে দিলাম। ওকে, এবং এটাকে প্রডিউস করানো হয়েছে, বাড়ানো হয়েছে কত অবধি না পি অবধি বাড়ানো হয়েছে। খুব ভালো কথা। নির্ণয় করতে হবে না সিবিপি অ্যাঙ্গেলের ভ্যালু কত, সিবিপি, তাহলে সিবি যোগ করতে হবে। বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে সিবিপি মানে এই কোণটি ভ্যালু আমাকে নির্ণয় করতে হবে। আর মনে রাখবো যে এই কোণটি ভ্যালু হবে কার সঙ্গে সমান, যদি আমি এই এবিসি কর্ডের ওপরই বা এসি আর্কের ওপরে বা এবিসি আর্কের ওপরে যদি অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স অঙ্কন করি, অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স অঙ্কন করি, এওসি কী হয়েছে না অ্যাঙ্গেল অ্যাট সেন্টার, তাহলে অ্যাঙ্গেল অ্যাট সার্কামফারেন্স যদি অঙ্কন করি এবং এই পয়েন্টের নাম সাপোজ দিলাম কিউ, তাহলে এ কিউ সি এর ভ্যালু যা হবে, এ কিউ সি এর ভ্যালু যা হবে, সি বিপি এর ভ্যালু তাই হবে। এটা তোমার মাথায় রাখতে হবে সারা জীবন, যে এ কিউ সি ইজ ইকাল টু হবে কি না সিবিপি। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। কেন হবে? কারণ দেখো এই কোণটি যদি 134 হয়, এই কোণটি যদি 134 হয়, তাহলে এই কোণটির ভ্যালু কত হবে, 134/2, অ্যান্ড দ্যাট মিনস হচ্ছে 67 ডিগ্রি, 67 ডিগ্রি। এবার দেখো এই কোণটার সঙ্গে এই কোণটার রিলেশন কি, এ কিউ সি বি এর একটি সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল, এবং যার অপোজিট কোণের যোগফল কত, 180। আবার এই দুটো কোণের যোগফল দেখো কত পাশাপাশি, 180। তার মানে এর ভ্যালু যা হবে এর ভ্যালুও তাই হবে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম জলের মতো পরিষ্কার। তাহলে যদি 67 হয়, ওই হবে 180 ডিগ্রি মাইনাস 67, আর এর ভ্যালু কী হবে, 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি প্লাস 67। তার মানে 180 কী হলো, ক্যান্সেল আউট হয়ে গেল, 67 আমার পড়ে রইলো। তখন সারা জীবন এই কোণটির সঙ্গে এই কোণটির ভ্যালু সমান হবে 67। অপশান এ হবে কারেক্ট আনসার। চলে যাই পরের প্রশ্ন। লেট পি কিউ আর বি এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল অ্যাট কিউ। খুব ভালো কথা। তাহলে পি কিউ আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নাও। এই হচ্ছে তোমার পি কিউ আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল।
রাইট অ্যাঙ্গেল এট কিউ। ওকে, এবার কি বলা হলো না পি কিউ 29, পি কিউ 29 খুব ভালো কথা। কিউ আর হচ্ছে 21, ওকে। অ্যাঙ্গেল কিউ হচ্ছে থিটা, অ্যাঙ্গেল কিউ হচ্ছে থিটা, আচ্ছা সরি রাইট অ্যাঙ্গেল অ্যাট আর বলা হয়েছে, ভেরি সরি ভেরি সরি ভেরি সরি গাইস। তাহলে এটি হচ্ছে আর, এটি হচ্ছে কিউ সাপোজ, ওকে। তাহলে এবার দেখো চেঞ্জ হয়ে গেল কি পি কিউ, সরি পি কিউ, পি কিউ হচ্ছে কত 29, পি কিউ হচ্ছে 29 আর কিউ আর 21, ওকে। কিউ হচ্ছে থিটা। কী বলা হলো দ্য ভ্যালু অফ কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে বুঝতেই পারছি যে পাইথাগোরাস ভদ্রলোক বলেই গেছিলেন যে সবসময় 20 স্কোয়ার প্লাস 21 স্কোয়ার ইজ ইকাল টু 29 স্কোয়ার হয়। এটি একটি ট্রিপলেট, 20, 21, 29 কী করে ট্রিপলেট তৈরি করে, তাই তো। তারপরে এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তিনটে সাইড, তার মানে অবভিয়াসলি পিরিয়ডের লেন্থ কত হবে 20 হবে। নির্ণয় করতে হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আর কস স্কোয়ার থিটা মানে কি না কস থিটার সময় আমরা জানি কি না বেস বাই অতিভুজ, তাই তো, বেস বাই কি হাইপোটেনিউজ। তার মানে 21/29 এর হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা কী হবে 20/29 এর হোল স্কোয়ার। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। আর 20 + 21 দ্যাট ইজ 41/29 ইন্টু 20 মাইনাস 21 মাইনাস 20 দ্যাট ইজ 1/29। তাহলে এটাই হবে আমার কারেক্ট আনসার। এ প্লাস বি এ মাইনাস বি গুণ করার তো কোনো দরকারই নেই। তাহলে 41/29 স্কোয়ার হয়ে যাবে কত 841। তাহলে 41/8 41, অপশান সি হবে কারেক্ট আনসার। বোঝা গেছে তোমরা কী করেছি আমি না এখানে 41/29 কী করে পেলাম দাদা না এ প্লাস বি করেছি। তাহলে এ প্লাস বি করলে কী হয় 21 + 20 দ্যাট ইজ 41, আর এ মাইনাস বি করলে কী হয় 21 - 20 দ্যাট ইজ 1। প্রত্যেকের তলায় 29 থাকবেই। ওকে গাইস, চলে যাই পরের প্রশ্নে। কোশ্চেন নম্বর 7-এ বলা হয়েছে পি অ্যান্ড কিউ টেক পার্ট ইন 400 মিটার রেস। পি রানস অ্যাট 12 কিমি/আওয়ার। পি গিভস কিউ এ স্টার্ট অফ 20 মিটার। তাহলে দেখো আলটিমেটলি দেখতে পাচ্ছি যে পি আর কিউ একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যেখানে টোটাল ডিস্টেন্স কত না 400 মিটার। পি স্টার্ট করলো, কিউ স্টার্ট করলো 20 মিটার পর থেকে। বলা হলো কি বলা হলো না পি গিভস কিউ এ স্টার্ট অফ 20 মিটার। তার মানে পি বলল যে ভাই তুই 20 মিটার আগে এগিয়ে যা, তারপর আমি স্টার্ট করব। তার মানে যখন কিউ এখানে তখন পি হচ্ছে এখানে, আর ডিস্টেন্সটি কত না 20 মিটারের। তার মানে টোটাল ডিস্টেন্স কত 400 মিটার। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। আর সেই 400 মিটারের মধ্যে 20 মিটার অলরেডি কিউকে কম যেতে হচ্ছে, তার মানে কিউকে যেতে হচ্ছে কত মিটার না 380 মিটার। এবার বলা হয়েছে পি এর স্পিড বলা হয়েছে কত না 12 কিমি/আওয়ার, 12 কিমি/আওয়ার, ওকে। আর কি বলা হয়েছে না স্টিল বিটস হিম বাই 13 সেকেন্ড। এর মানে কি না পি এর যদি টি টাইম লাগে এই 400 মিটার ডিস্টেন্স কভার করতে, কিউয়ের আরও কী লাগছে 13 সেকেন্ড, সরি পি এর যদি টি সেকেন্ড লাগে তাহলে কিউয়ের কী লাগবে আরও 13 সেকেন্ড বেশি, মানে টি + 13 সেকেন্ড। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের মেন কনসেপ্ট, যে এই কনসেপ্ট বুঝিয়ে যাবে একবার তার এই ধরনের প্রশ্নের কোনো অসুবিধা হবে না। তাহলে আমি কি বললাম না পি এর যদি 400 মিটার যেতে টি সেকেন্ড টাইম লাগে, তাহলে কিউয়ের 380 মিটার যেতে টি + 13 সেকেন্ড টাইম লাগবে। বলবে দাদা হ্যাঁ একদম ক্লিয়ার হয়েছে, আর কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছি পি এর স্পিড বলা হয়েছে 12 কিমি/আওয়ার। তাহলে পি এর কত টাইম লাগছে, পি এর টাইম লাগছে ডিস্টেন্স বাই স্পিড, কিন্তু দেখতে পাচ্ছি ডিস্টেন্স মিটারে, এখানে কিলোমিটার/আওয়ার। তাহলে কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড করতে গেলে আমি কী করবো না 5/18 দিয়ে গুণ করে দেবো। তাহলে 5/18 নিচে 5 ওপরে কী হলো 18, কাটাকুটি যাচ্ছে 4 দিয়ে এখানে 100, এখানে হচ্ছে 3 3 6 18, আর 5 20 100, মানে 20 6 120 সেকেন্ড টাইম লাগছে কার না পি এর। তাহলে পি এর যদি 120 সেকেন্ড টাইম লাগে, তাহলে কিউয়ের কত টাইম লাগবে, তাহলে কিউয়ের টাইম লাগছে কত না আরও 13 সেকেন্ড বেশি। তাহলে 120 + 13 অ্যান্ড দ্যাট মিনস 133 সেকেন্ড টাইম লাগছে কিউয়ের। ইজ নট ইট বলবে, হ্যাঁ একদম ঠিক। তাহলে গাইস আমাকে কী নির্ণয় করতে হবে না কিউয়ের স্পিড কত। আমি পেয়ে গেছি কিউয়ের টাইম লাগছে 133 সেকেন্ড, ডিস্টেন্স কত 380 মিটার। তাহলে আমার নির্ণয় করতে হবে কিউয়ের স্পিড কী করে নির্ণয় করতে হবে ডিস্টেন্স বাই টাইম করে। ডিস্টেন্স কত 380, টাইম 133 সেকেন্ড। তাহলে এটি আনসার হবে মিটার/সেকেন্ডে। আমার কিলোমিটার/আওয়ারে ট্রান্সফার করতে হবে, কারণ প্রত্যেকটি অপশান কিলোমিটার/আওয়ারে আছে। তাহলে দেখি জাস্ট 18/5 দিয়ে গুণ করে দাও, গল্প শেষ। 133 19 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 19 7 133, আর 19 20 হচ্ছে 380, 5 4 20, তার মানে 4 18 72/7, আর 72/7 মানে 10 পয়েন্ট পাচ্ছি আমি
10.2 এর কাছাকাছি, তাই তো? আর 10.2 একমাত্র অপশান বিতেই আছে, অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, 2 years ago the population of a town was 9487500। খুব ভালো কথা, একটা বিশাল বড় একটা সংখ্যা দেওয়া হয়েছে। ওকে, কত হয়েছে অ্যাকচুয়ালি? 94,87,500। ওকে, ডিউ টু মাইগ্রেশন টু বিগ সিটিজ ইট ডিক্রিজ এভরি ইয়ার অ্যাট দ্য রেট অফ 8%। তার মানে কি ফার্স্ট ইয়ার 8% কমলো, সেকেন্ড ইয়ারে গিয়েও 8% কমলো, তাই তো? এটাই বলা হয়েছে দ্য প্রেজেন্ট পপুলেশন অফ দ্য টাউন। ওকে, তাহলে 2 বছর আগে ছিল কত না? এই 94,87,500, তারপরে 8% করে দুবার কমেছে। তাহলে ফাইনালি এই দুবার কমার ফলে আমার ফাইনাল এখন কত পপুলেশন হয়েছে আমাকে সেটা নির্ণয় করতে হবে। দেখো, অনেক রকম প্রক্রিয়া করা যায়, তোমাদের অনেক রকম প্রক্রিয়া শিখিয়েছি। তুমি বলে 8% কমেছে, তাহলে হয়েছে কত? 92% হয়েছে। তাহলে আলটিমেট দুবার 92% মানে কি? 94,87500 ইন্টু 92% ইন্টু 92%, এটাই হবে আমার অ্যাকচুয়াল আনসার, তাই তো? এবার এই ক্যালকুলেশন করতে গেলে তোমার কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তাই ক্যালকুলেশন যদি আমাকে সফট করতে হয়, আমাকে যদি ক্যালকুলেশন কম করতে হয়, তাহলে আমাকে কিছু না কিছু আমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে মাইন্ড। তা আইদার তুমি এখানে ডিজিটাল সাম করতে পারো, কারণ এখানে অ্যাপ্রক্স আনসার বলেনি, একদম অ্যাকচুয়াল আনসার বেরোবে, ঠিক আছে? ডিজিটাল সাম প্রক্রিয়া অ্যাপ্লাই করতে পারো। এবার পরীক্ষা হলে কী হয় না, এই ডিজিটাল সাম কিছুতেই মাথা থেকে আসতে চায় না। ডিজিটাল সাম করে আলটিমেট দুটো অপশান ডিজিটাল সাম যদি এক হয়ে যায়, তখন আমি কী করবো? তখন আর একটা সুন্দর উপায় আছে, যেটা হচ্ছে, দেখো, এই যে 8% দুবার এখানে কী হচ্ছে? ডিক্রিজ করছে। তাহলে ফাইনাল ডিক্রিজ কত হবে না? 8% ডিক্রিজ আর 8% ডিক্রিজ, ফাইনাল দুবার সাকসেসিভ ডিক্রিজ যদি হয়, তাহলে ফাইনালি কত ডিক্রিজ হচ্ছে? তাহলে আমরা জানি যে A% ডিক্রিজ এবং B% ডিক্রিজ যদি দুবার হয়, তাহলে ফাইনাল ডিক্রিজ হবে A+B মাইনাস AB/100, হ্যাঁ কি না? A+B মাইনাস AB/100 ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো, এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমি প্রশ্নের সমাধান খুব তাড়াতাড়ি করতে পারবো। কী করে? দেখো, 8+8 হচ্ছে কত? 16। A+B মানে 8+8, দ্যাট ইজ 16, এবং মাইনাস কত? 8 স্কোয়ার, A ইন্টু B মানে কি 8 স্কোয়ার, আর 8 স্কোয়ার মানে কত? 64, তা 64/100 কত? 6.4, আর 64/100 হচ্ছে 0.64, তাহলে 16 মাইনাস 0.64 মানে 15.36। তাহলে 15.36% আমাকে নির্ণয় করতে হবে কার না? 94,87,500। আর এই 15.36 থেকে যদি আমি 0.36 আমি কী করে নিই, একটু অমিট করে দিই, তাহলে আমি অ্যাপ্রক্স ধরতে পারি কত না? 15%, অ্যাপ্রক্স হচ্ছে 15%। তাহলে এই সংখ্যাটি 94,87,500 এর 15% নির্ণয় করা কিন্তু খুব ইজি। কী করে? দেখো, 94,87,500 এর 15% আমি কী লিখতে পারি না? 10% প্লাস 5%। তাহলে 10% যদি আমি নির্ণয় করি, 10% কত হবে? 10% হবে জাস্ট একটা শূন্য হবে 94,87,500 ইজ নট ইট? বলবে হ্যাঁ, একদম ঠিক। তাহলে 10% আমি পেয়ে গেলাম, 10% আমি পেয়ে গেলাম। তাহলে 5% কত হবে? 5% এর অর্ধেক হবে, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ, একদম তাই তো। তাহলে অর্ধেক কত? এখানে দেখতে পাচ্ছি 47 দুগুণে 94, এখানে 2 4 8 43, এখানে হচ্ছে কত না? 4 7 4 3 15, মানে 14, আর এখানে হচ্ছে 75, তাই তো? তাহলে আলটিমেট কত হচ্ছে? দেখো, যোগ করে দিই। এখানে হচ্ছে তোমার, এখানে অর্ধেক করেছি, ঠিকই তো করেছি, হ্যাঁ একদম ঠিক করেছি, কোনো অসুবিধা নেই। হয়ে গেল 1423,125, ব্যাস। তাহলে আলটিমেট এতটা ডিক্রিজ করছে, এখান থেকে মাইনাস করে দাও, 1423,125, ব্যাস। ডিক্রিজ মাইনাস করলে কত হবে? 75, এখানে 4 4 6 0 8, তাহলে 8064,475। তাহলে দেখো, 15%, অ্যাকচুয়ালি 15.36% আমার রিডিউস করার কথা ছিল। তার মানে কি, আমার যেটা আনসার হবে সেটা এর থেকে কী হবে? কম হবে, এর থেকে একটু কম হবে। 8064,475 থেকে এর একটু কম হবে, খুব বেশি কম হবে না, একটুখানি কম হবে। তাহলে দেখো, এর থেকে বেশি তো হবে না, তার মানে এটা আনসার হতে পারে না। এর থেকে বেশি তো হবে না, তার মানে এটাও আনসার হতে পারে না। ওকে,
এর থেকে বেশি তো হবে না, কম এতটা কম হবে না, তার মানে বিও আনসার হতে পারে না। তাহলে এর থেকে একটু কম, সেটা হচ্ছে একমাত্র অপশন ডি হতে পারে। তাহলে অপশন ডি হবে কারেক্ট আনসার। তোমরা ডিজিটাল সাম দিয়ে করে দেখবে, সেম অ্যান্সার এটাই আসবে। ওকে, তাহলে এই যে মেথডটা তোমরা বললাম, এই মেথডটা হচ্ছে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু পরীক্ষা হলে করতে পারবে এই মেথডে। ওকে, তো এই মেথডটা কাজে লাগলে, এই যে তোমাদের এই স্টেপগুলো করেছি, এগুলো তোমরা সুপারফ্লুয়াস, এগুলো জাস্ট তোমাদের বোঝানোর জন্য করেছি। এগুলো তোমরা এমনি নিজেরাই মুখোমুখি করতে পারবে, ঠিক আছে? জাস্ট তোমার এটা লিখতে হবে, সেটা এইটুকু যে 948750 এর 10% কত না 948750, একটা শূন্য কম, আর এর 5% কী হবে, অর্ধেক। তাহলে টোটাল কত রিডিউস হচ্ছে, এতটা রিডিউস হচ্ছে। তাহলে এটা থেকে যদি আমি বিয়োগ করে দিই, তাহলেই পড়ে থাকে আমার অ্যাকচুয়াল আনসার। এবার 15.36% কমানো করা ছিল, আমি 15% কমিয়ে দেখতে পাচ্ছি এটা আসছে। তাহলে 0.36% যদি আরও কমাই, তার মানে 806447 থেকে আরেকটু কম হবে, এবং আরেকটু কম মানে সেটা অবভিয়াসলি 80701209 নয়, এর থেকে বেশি, এটাও বেশি, এটা অনেকটা কম। তার মানে একমাত্র এটাই হতে পারে কি আমার কারেক্ট আনসার, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কারণ 0.36 জন্য আমার দেখতে 10 লাখের ডিফারেন্স হবে না। ওকে গাইস, তো বোঝা গেল। চলে যাই পরের প্রশ্ন। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 92 ইভেন নাম্বার ইজ, তাহলে এটি আগের সেটেও ছিল যে ফার্স্ট এনটি ইভেন নাম্বারের অ্যাভারেজ কী হয় না n+1, n+1 ইজ নট ইট। তাহলে 92, তার মানে n+1 করলে আমি 92 এর পরের সঙ্গে কি 93, তাহলে অপশন ডি কারেক্ট আনসার। বোঝা গেল। চলে যাই পরের প্রশ্ন। দ্য রেশিও অফ দ্য এজেস অফ টু ফ্রেন্ডস ইজ 4:3, হুইচ উইল বিকাম 6:5 আফটার 4 ইয়ার্স। তাহলে 4 বছর পরে হচ্ছে 6.5। ওকে, তাহলে দুজন বন্ধু, তাহলে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, তাদের বর্তমান এজের রেশিও হচ্ছে 4:3, হুইচ উইল বিকাম, যেটা হবে 4 বছর পরে কত, 6:5। তাহলে আমরা কি জানি যে এজ সংক্রান্ত প্রশ্নের মেন কনসেপ্ট যে এই দুই ব্যক্তির বয়সের ডিফারেন্স কখনো চেঞ্জ হবে না, 4 বছর পরে হোক, 5 বছর পরে হোক, 50 বছর পরে হোক, এতে দুজনকার বয়সের ডিফারেন্স সবসময় কিন্তু সেম থাকবে। তাহলে 4 থেকে 3-এর ডিফারেন্স কত, 1। 6 থেকে 5-এর ডিফারেন্স কত, সেখানেও 1। তার মানে ডিফারেন্স 1 আছে, আমার কোনো অসুবিধা নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি 4 থেকে 6 হয়েছে, তাহলে কত বছর বৃদ্ধি পেয়েছে, 2 বছর। তাহলে এই 2, এখানে দেখো 3 থেকে 5 কত, 2 বৃদ্ধি হয়েছে। তাহলে 2-এর ভ্যালু বলা হয়েছে কত না 4, 2-এর ভ্যালু বলা হয়েছে কত, 4। তারপর নির্ণয় করতে বলা হয়েছে হোয়াট উইল বি দ্য সাম অফ দেয়ার এজেস আফটার 22 ইয়ার্স ফ্রম নাও। তাহলে 2-এর ভ্যালু যদি 4 হয়, তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি 4 আর এখানে দেখতে পাচ্ছি 3, তাহলে 4 আর 3 বর্তমানের যোগফল কত না বর্তমানে এদের বয়সের যোগফল হচ্ছে 7। তাহলে অ্যাকচুয়ালি যদি 2-এর ভ্যালু যদি 4 থাকলে 7-এর ভ্যালু কত হবে, 7-এর ভ্যালু হবে, তুমি বলবে 14 দাদা, 7-এর ভ্যালু কত হবে, 14। এবার কি বলেছে আমাকে না 22 বছর পরে তাদের বয়সের যোগফল কত হবে, ঠিক আছে? তাহলে 22 বছর পরে দুজনকারই বয়স কত করে বাড়বে, দুজনকারই বয়স 22 করে বাড়বে। তাহলে দুজনকার টোটাল বয়স কত বাড়বে, 44 বছর বাড়বে। তাহলে 14 + 44 হবে আমার কারেক্ট আনসার। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 44 + 14 মানে কত, 58। তার মানে অপশন বি হবে প্রশ্নের সঠিক সমাধান। বোঝা গেল প্রত্যেকের, বলবে হ্যাঁ খুব সুন্দর বোঝা গেছে, এর থেকে ভালো বোঝানো সম্ভবই না। পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 11-এ কী বলা হয়েছে না 8 kg অফ মেস কস্টিং 51 per kg ইজ মিক্সড উইথ 9 kg অফ মেস কস্টিং 68 per kg, তাই তো? তার মানে 8 কেজি মেজের সঙ্গে 9 কেজি মেজ মেশানো হয়েছে। ওকে, যেখানে 8 কেজির প্রত্যেক কেজির দাম বলা হয়েছে 51 টাকা, 9 কেজির প্রত্যেক কেজির দাম বলা হয়েছে কত, 68 টাকা। ওকে, তাহলে অ্যাভারেজ পার কেজি প্রাইস অফ দ্য মিক্সড মেজ, তাহলে এই যে মিক্সড তৈরি হলো তার 8 + 9 করে 17 কেজি হলো। তাহলে 17 কেজির প্রত্যেক কেজির মূল্য কত হবে সেটা আমার নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে আমার অ্যাকচুয়াল প্রশ্ন। তুমি বলবে 8 কেজির প্রত্যেক কেজির মূল্য 51, তাহলে 8 কেজির টোটাল ভ্যালু কত হবে না 8 × 51। 9 কেজির টোটাল ভ্যালু কত হবে না 9 × 68। তাহলে এই হয়ে গেল আমার 17 কেজির টোটাল মূল্য। তাহলে একে যদি 17 দিয়ে ভাগ করে দিই 17 কেজির প্রত্যেক কেজির ভ্যালু পেয়ে যাব। কিন্তু এই ক্যালকুলেশনটি আমি করব কেন, আমার ক্যালকুলেশন করার দরকার নেই। এখানে যদিও 17-র মাল্টিপল আছে, খুব সহজে ক্যালকুলেশন হয়ে যাবে, কিন্তু 17-র যদি এখানে ক্যালকুলেশন আরেকটু বেশি হতো তাহলে কিন্তু প্রবলেমে পড়তাম আমরা। তাহলে আমাকে কী করতে হবে, একটা অ্যাভারেজের যে মেন কনসেপ্ট সেই কনসেপ্টকে কাজে লাগাতে হবে। কনসেপ্ট কী বলছে দেখো, 8 কেজির প্রত্যেক কেজির মূল্য হচ্ছে 51, এই 9 কেজির প্রত্যেক কেজির মূল্য যদি 51ই হতো তাহলে আমি বলতাম যে 17 কেজির প্রত্যেক কেজির মূল্য কিন্তু বাবা 51 টাকাই হবে, কোনো আমার এখানে অসুবিধা হতো না। কিন্তু দুঃখের বিষয় এখানে 9 কেজির প্রত্যেক কেজির মূল্য কত টাকা করে বেশি না 51 + 17 করলেই 68 পাওয়া যায়। তার মানে প্রত্যেক কেজিতে 17 টাকা করে আমার বেশি দিতে হচ্ছে। তাহলে প্রত্যেক কেজিতে এই 17 টাকা বেশি দিতে হচ্ছে, এটার জন্যই কি হচ্ছে আমার অ্যাভারেজ কী হয়ে যাচ্ছে, বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তার মানে কি
এই যে 17 প্রত্যেক কেজিতে বেশি দিতে হচ্ছে 9 কেজির, সেই বেশি মূল্যটি আমাকে কি করতে হবে না সবার মধ্যে ডিস্ট্রিবিউট করতে হবে, যেটা হচ্ছে অ্যাভারেজের মেন কনসেপ্ট, যে যে আসবে সে যতটা বেশি নিয়ে আসবে সেটা সবার মধ্যে ভাগ করতে হবে। এখানে তো একজন আসেনি, 9জন এসছে, 9 কেজি মানে কি 9জন এসছে এবং প্রত্যেকে 17 করে বেশি নিয়ে এসছে। তাহলে এই 9জন টোটাল কত বেশি নিয়ে এসছে, 9জন টোটাল কত বেশি নিয়ে এসছে না 9জন তুমি বলবে 17 ইন্টু 9 বেশি নিয়ে এসছে। তাহলে এই 17 ইন্টু 9 যদি 8 প্লাস 9 17-র মধ্যে ভাগ করে দিই, তাহলে অ্যাভারেজ কত বৃদ্ধি পাবে না 17 ক্যান্সেল আউট হয়ে গেল, 9 বৃদ্ধি পাবে। তার মানে 51 আমার অ্যাভারেজ হতো, কিন্তু যেহেতু এই 9জনের প্রত্যেকে নিয়ে এসছে, তাই জন্য সবার মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়াতে আমার এখন অ্যাভারেজ দাঁড়ালো কত না 51 প্লাস 9 অ্যান্ড দ্যাট ইজ 60 রুপিস। 60 রুপিস। তাহলে 17 কেজির প্রত্যেক কেজির মূল্য কত হয়ে গেল 60 রুপিস। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম ক্লিয়ার, অপশান এ হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। তাহলে এই প্রশ্নটির এই ধরনের সমাধান তোমরা যদি এইভাবে মনে রাখো, তাহলে জীবনেও এই প্রশ্নের সমাধান যত বেশি ক্যালকুলেশন থাকুন না কেন কখনো ভুল হবে না। ঠিক আছে, এটি তোমার অ্যাকচুয়াল প্রসেস, বাট এই প্রসেসটি কিন্তু কি না তোমার টাইম টেকিং, তোমাকে বেশি খাটতে হবে, বেশি ক্যালকুলেশন করতে হবে। ওকে, এখানে যেহেতু ডিজিট সোজা হয়ে যায় তাই তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু যদি একটু ডিজিট বড় দেয় তখন কিন্তু তোমাকে অনেকটা বেশি পরিশ্রম করতে হবে। চলো কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12-এ বলা হয়েছে এ ট্যাঙ্ক ওয়েন ফুল ক্যান বি এমপ্টিড বাই এ আউটলেট পাইপ এ ইন 5.6 আওয়ার। তাহলে একটি ট্যাঙ্ক, একটি পাইপ যার নাম হচ্ছে এ, সেই এ পাইপ দ্বারা পুরো 5.6 ঘন্টায় পুরো ফুলি খালি হয়ে যায়। তাহলে এ কী করে, খালি করে, তাই মাইনাস সাইন দিলাম। বলছে ওয়েন অ্যান ইনলেট পাইপ বি ক্যান ফিল দ্য সেম এমটি ট্যাঙ্ক ইন 7 আওয়ার। 7 ঘন্টায় কী করে ভর্তি করতে পারে। তাহলে বি হচ্ছে ইনলেট পাইপ, যে কী করছে ভর্তি করছে, কত ঘন্টা টাইম নিচ্ছে না 7 আওয়ার টাইম নিচ্ছে। আর আমরা জানি যে এলসিএম করলে আমি কী পাবো, এর এলসিএম করলে আমি পাবো কি টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি বা টোটাল ওয়ার্ক। তাহলে টোটাল ক্যাপাসিটি কত হচ্ছে না 5.6 মানে 56/10, আর এখানে হচ্ছে 7, তার মানে এদের এলসিএম কত হবে 56, 56/1 মানে 56ই হতে পারে। তাহলে 56ই হচ্ছে আমি কি টোটাল ওয়ার্ক, আর 56/5.6 করলে কত পাবো 10। তাহলে 10 হচ্ছে ট্যাঙ্ক এর এফিসিয়েন্সি, আর ট্যাঙ্ক বি এর এফিসিয়েন্সি হচ্ছে 56/7, দ্যাট ইজ 8। যেহেতু খালি করছে তাহলে -10 খালি করছে, ভর্তি করছে কত +8। তাহলে বলা হয়েছে এই পাইপ এ অ্যান্ড বি আর টার্নড অন অল্টারনেটিভলি ফর 1 আওয়ার, ইচ স্টার্টিং উইথ পাইপ এ ওয়েন দ্য ট্যাঙ্ক ইজ ফুল। তাহলে যখন ট্যাঙ্কটি পুরো ভর্তি তখন এ এবং বি নলটিকে কী করা হচ্ছে 1 ঘন্টা অন্তর চালু করা হচ্ছে। তাহলে প্রথম 1 ঘন্টায় এ চালু করা হলো, পরের ঘন্টায় কী চালু করা হলো বি চালু করা হলো। তাহলে 1 ঘন্টা, প্রথম 1 ঘন্টায় ফার্স্ট 1 আওয়ার কে খালি করছে না এ খালি করছে, এ তো খালি করার, তাহলে এ কত ইউনিট খালি করবে না 10 ইউনিট খালি করবে। ঠিক সেকেন্ড আওয়ারে, তাই সেকেন্ড রাউন্ডে কী দেখবো না বি নলকে চালু করা হচ্ছে, যে কী করছে 8 ভর্তি করছে। তার মানে যখন ট্যাঙ্কটি পুরো ভর্তি মানে 56 ইউনিট পুরো ভর্তি আছে, তখন দেখতে পাচ্ছি যে 2 ঘন্টা পরে এ প্রথম ঘন্টায় 10টি খালি করে দিয়েছিল এবং তার পরের ঘন্টায় এসে বি 8টি ভর্তি করেছে। তার মানে 2 কী হয়েছে 2 ঘন্টায় খালি হয়েছে, এই 2 ঘন্টায় 2 ইউনিট কী হয়ে গেছে খালি হয়ে গেছে ট্যাঙ্কটির। এবার যদি তোমরা বলো যে 56 ইউনিট খালি হতে কত সময় লাগবে, তুমি বলো এখানে কত গুণ হচ্ছে না 28 গুণ হচ্ছে, তাহলে এখানেও 28 গুণ টাইম লাগবে, মানে 56 ঘন্টায় টাইম লাগবে। একদম ভুল আনসার হয়ে যাবে, এবং 56 এখানে অপশান আছেও, 56 এখানে অপশান আছেও বাবা। সবসময় মনে রাখবো যে এখানে কে কাজ করছে প্রথমে, এটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট কে কাজ করছে না, ফার্স্ট কাজ করছে আমার ট্যাঙ্ক এ, নল এ, ঠিক আছে, পাইপ এ প্রথম কাজ করছে এবং যে কী করছে খালি করছে। তার মানে অড টাইমে কী হবে না অড টাইমে কাজ করবে কে, অড প্লেসে কে কাজ করবে না এ পাইপ কাজ করবে। তাহলে এখানে আমি দেখবো যে এ কতটা খালি করে না 10 খালি করে। তাহলে 10 ইউনিট খালি করার জন্য মানে 10 ইউনিট যদি আমি লাস্ট ধরে নিই যে লাস্ট আমার 10 ইউনিট পড়ে আছে, তাহলে 10 বাদ দিলে আর কত ইউনিট পড়ে থাকে না 56 - 10, যেটি হচ্ছে 46। তাহলে 46 ইউনিট আমার কী থাকছে 10 খালি করার যদি বাদ দিয়ে রেখে দিই, তাহলে 46 ইউনিট এখন আমায় খালি করতে হবে। তাহলে লাস্টে আমি 10 যদি খালি করে দিই তাহলেই আমার ট্যাঙ্কটি পুরো খালি হয়ে যায়। তাহলে এই 46 পুরোপুরি খালি হতে 46 ইউনিট পুরো খালি হতে কত সময় লাগছে, তাহলে 2 ইউনিট খালি হচ্ছে 2 ঘন্টায়। তাহলে 46 ইউনিট খালি হবে, মানে কত গুণ এখানে কত ইউনিট হচ্ছে এখানে হচ্ছে তোমার 23 গুণ, তাই
তাই তো? তাহলে এখানেও 23 গুণ টাইম লাগবে, তাই তো? তার মানে এখানেও 46 ঘন্টাই টাইম লাগবে, বলবে হ্যাঁ দাদা একদম ঠিক। তাহলে 46 ঘন্টা অবধি দেখতে পাচ্ছি যে 46 ইউনিট খালি হয়ে গেছে, 46 ঘন্টা অবধি 46 ইউনিট খালি হয়ে গেছে। তার ঠিক পরের ঘন্টায় মানে 47th আওয়ারে এসে 47th আওয়ারে এসে এ কী করবে না আর বাকি 10 ইউনিট, আর কত পড়ে আছে, আর 10 ইউনিট পড়ে আছে খালি করতে, সেই 10 ইউনিট খালি করে দেবে এবং পুরো ট্যাঙ্ক খালি হয়ে যাবে, মানে 47 ঘন্টায় পুরো ট্যাঙ্কটি খালি হবে। তো বোঝা গেল, তাহলে কনসেপ্ট বোঝা গেল যে আমাকে দেখতে হবে কি না পুরোপুরি খালি করলে আমাকে চলবে না, আমার লাস্ট কে চালু হবে দেখতে হবে, লাস্ট আমার কোন নল কাজ করবে, লাস্ট আমার খালি করার নল কাজ করবে, ঠিক আছে? তাহলে সে 10 ইউনিট খালি করতে পারে 1 ঘন্টায়, তাহলে 10 ইউনিট বাদ রেখে তাহলে বাকি তার আগের সময় অবধি কত ইউনিট পড়ে থাকছে না 46 ইউনিট পড়ে থাকছে। তাহলে এই 46 ইউনিট খালি করতে কত সময় লাগছে না দেখতে পাচ্ছি 46 ঘন্টা টাইম লাগছে। তাহলে পরের 1 ঘন্টায় 10 ইউনিট খালি হয়ে যাবে এবং ট্যাঙ্কটি পুরোপুরি খালি হয়ে যাবে, তার মানে 47 ঘন্টায় পুরো ট্যাঙ্কটি খালি হবে। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম পরিষ্কার, কোনো অসুবিধা নেই। চলে যাই পরের প্রশ্ন। দ্য রেশিও বিটুইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার পার্ক ইজ 3:2। তাহলে লেন্থ আর ব্রেথের রেশিও বলা হয়েছে 3:2, খুব ভালো কথা। পেরিমিটার অফ দ্য ট্যাঙ্ক ইজ 120 মিটার। তাহলে বলো একটা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার আমরা কী করে নির্ণয় করি না 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ মানে 2 ইন্টু 3 + 2, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক। তার মানে 3 আর 2 5, 5 ইন্টু 2 মানে 10। তাহলে 10-এর ভ্যালু কত বলা হয়েছে 120 মিটার। নির্ণয় করতে হবে কি ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্যাঙ্ক। তাহলে 10 ইউনিট 120, তাহলে 3-এর ভ্যালু কত, তাহলে এখানে 12 গুণ, তাহলে 12 3 কত 36 আর 12 2 24। ইস নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ করলেই, লেন্থ ইন্টু ব্রেথ করলে আমি কী পাই, লেন্থ ইন্টু ব্রেথ করলেই আমি কি এরিয়া পাই। তাহলে এরিয়া কত হবে না 36 ইন্টু 24, 36 ইন্টু 24, তার মানে হচ্ছে 12, এখানেও 12 মানে 12 12 144, আর এখানে কত 3 আর এখানে 2 মানে 6, 144 ইন্টু 6, আর 144 ইন্টু 6 করলে আমি কত পাবো না 144 ইন্টু 6 করলে পাবো 864। অপশান এ হবে কারেক্ট আনসার। বলবে দাদা একদম বুঝে গেছি, কোনো অসুবিধা নেই। তাহলে 864 স্কোয়ার মিটার হবে আমার এই পুরো রেক্ট্যাঙ্গুলার পার্কটির এরিয়া। চলে যাই পরের প্রশ্নে। এ ম্যান সেলস এ মোবাইল ফোন ফর ₹680। তাহলে 680 টাকায় কী করেছে, একটি মোবাইল ফোন বিক্রি করেছে এবং তার লস হয়েছে। ওকে, কিছু টাকা লস হয়েছে, জানি না কত লস হয়েছে, ধরলাম X টাকা লস হয়েছে। বলা হয়েছে ইফ হি হ্যাড সোল্ড ইট ফর 1070, তাহলে যদি 1070 টাকা বিক্রি করতো তাহলে তার গেন হতো কত না আগের লসের ডবল, ঠিক আছে? হিজ গেন উড হ্যাভ বিন ডাবল দ্য ফর্মাল লস, তার মানে তার 2x কী হতো না 2x তার গেন হতো। তাহলে নির্ণয় করতে বলেছে কস্ট প্রাইস, কস্ট প্রাইস আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি জানি যদি এখানে এরকম থাকতো যে 680 টাকায় বিক্রি করে যা লস হচ্ছে 1070 টাকায় বিক্রি করলে তা লাভ হয়, তাহলে আমরা কী পেতাম না এই লাভ বা লসের পরিমাণ আমরা কী পেতাম না 680 1070 ডিফারেন্স বাই 2, তাই তো? তাহলে তখন প্রফিট অর লস কত হতো না প্রফিট অথবা লস কত হতো যদি সেম প্রফিট আর সেম লস হতো, তাহলে আমি কী বলতাম না 1070 মাইনাস 680 বাই 2। তাহলে এই বাই 2 কী করে পেতাম না বাই 2 হতো সেই লাভ এবং লসের কি কোফিশিয়েন্টের যোগফল, কোফিশিয়েন্টের যোগফল। তাহলে এখানে কোফিশিয়েন্ট কত, দেখো এখানে এক্সের কোফিশিয়েন্ট হচ্ছে 1, এখানে 2x এর কোফিশিয়েন্ট 2, তাহলে যেহেতু এখানে দুগুণ লাভ হয়েছে, আগের লসের দুগুণ লাভ হয়েছে, তাহলে এখানে লসের পরিমাণ আমি পাবো, লস আমি করেছি x ধরেছি, লসের পরিমাণ কী পাবো না বাই 2 না বাই 3 ডাইরেক্ট। ওকে, তাহলে বোঝা গেল কী করে আমার এই ডাইরেক্ট আনসারটি আসে যে লসের পরিমাণ কত। যদি বলতো লাভের পরিমাণ কত না এর লাভ হতো কি ইন্টু 2, ব্যাস লাভের পরিমাণ পেয়ে যেতাম। ওকে, এবার তুমি বলবো কী করে এলো, দেখো এই জিনিসটাই আমরা বুঝবো ইলাবোরেটলি। আমরা কি জানি না এসপির সঙ্গে যদি লস যোগ করি তাহলে কী পাই সিপি পাই, আর এসপি থেকে যদি প্রফিট বিয়োগ করি তাহলে আমরা সিপি পাই। তাহলে বোথ সাইড আমার কী হবে সিপি ইকুয়াল হবে। তাহলে 680 টাকায় বিক্রি করে আমার কী হয়েছে X টাকা কী হয়েছে লস হয়েছে, আর 1070 টাকায় বিক্রি করে আমার কী হয়েছে না 2x লাভ হয়েছে। বোঝা গেল? তাহলে দেখো এখান থেকে 2x প্লাস x 3x হচ্ছে কি না, বলবে হ্যাঁ একদম হচ্ছে। তাহলে 3x এর ভ্যালু কত 1070 মাইনাস 680, তাহলে x এর ভ্যালু কত হবে বাই 3। ইটস নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। আর দেখো সেটাই আমি এখানে বের করেছি, x এর ভ্যালুই তো বের করেছি, x কী ছিল লস ছিল, তাহলে লসের ভ্যালু কী করে পেলাম না 1070 মাইনাস 680 বাই 3। ঠিক আছে, তাই যে কোনো প্রশ্নের শর্টকাট সাধারণত একদম তার পারফেক্ট নিয়ম থেকেই আসে। ঠিক আছে, এখানে কোনো কিন্তু
আলাদা কিছু জিনিস লুকিয়ে নেই, কোনো শর্টকাট হঠাৎ করেই উবে চলে আসে না, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে 1070 মাইনাস 680, তার কত পাচ্ছি এখানে 390 বাই 3, তার মানে হচ্ছে 130 টাকা তার লস হচ্ছে, আর লাভ হচ্ছে কত না 130 ইন্টু 2 মানে 260 টাকা। নির্ণয় করতে হবে কস্ট প্রাইস, তাহলে আমরা জানি কি না এসপি প্লাস লস ইজ ইকাল টু হচ্ছে কি না কস্ট প্রাইস, তার মানে 680 প্লাস 130 করলেই আমি কি পেয়ে যাব না কস্ট প্রাইস পেয়ে যাবো। তাহলে সিপি কত হলো 680 প্লাস 130, দ্যাট ইজ 810। অপশান ডি হবে প্রশ্নের সঠিক আনসার। চলে যাই পরের প্রশ্ন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 যেটা বলা হয়েছে, এখানে ছবিটা আমি আগেই রেখে রেখেছি কারণ ছবি আঁকতে একটু অসুবিধা আছে আমার এই গ্যাডজেটে, তাই জন্য। তো গাইস প্রশ্নে বলা হয়েছে, দেখো প্রশ্নে বলা হয়েছে আমার কোশ্চেন নাম্বার 15 কী বলা হয়েছে না অক্ষয় প্লেসেস 3 আইডেন্টিক্যাল রিংস অফ ডায়ামিটার 21 সেন্টিমিটার ইন সাচ এ ম্যানার দ্যাট ইচ ওয়ান টাচেস দ্য আদার আদার টু রিংস। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি যে তিনটে রিংকে এমনভাবে রাখা হয়েছে যে তিনটে রিং একে অপরকে কী করে না টাচ করে। এটি একটি রিং, এটি একটি রিং, ওকে, এবং আরেকটি হচ্ছে এই রিংটি। দেখো তিনটে রিং একে অপরকে টাচ করেছে, বলবে হ্যাঁ একদম ঠিক, তিনটে রিং একে অপরকে টাচ করা হয়েছে এবং প্রত্যেকের ডায়ামিটার কিন্তু 21 সেন্টিমিটার। মনে রাখতে হবে যে এই তিনটে সার্কেলের, এই তিনটে সার্কেল বা তিনটে রিংয়ের যদি আমি সেন্টারগুলোকে অ্যাড করে দিই তাহলে কি হবে না এখান থেকে এই অবধিও যদি আর হয়, এখান থেকে এই অবধিও আর, এখান থেকে এই অবধি আর হয়, তাহলে এখান থেকে এই অবধিও আর এখান থেকে এই অবধি আর, এখান থেকে এই অবধি আর, প্রত্যেকের রেডিয়াস এক, ডায়ামিটার এক, মানে কি রেডিয়াসও এক হবে। তার মানে এই যে ট্রায়াঙ্গেলটি তৈরি হলো এটা একটি কী হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হবে। আর এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলগুলোর এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটির পুরোই এরিয়া, এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটির পুরোপুরি এরিয়া কত হবে না আর প্লাস আর হবে 2r হবে প্রত্যেকটা সাইডের লেন্থ, তার মানে √3/4 ইন্টু 2r এর হোল স্কোয়ার হবে কি এরিয়া। আর এই এরিয়া থেকে যদি আমি এই সেক্টরগুলোর টোটাল এরিয়া বিয়োগ করে দিই তাহলে যে পোর্শনটা পড়ে থাকবে সেই পোর্শনটার এরিয়াই আমাকে নির্ণয় করতে বলেছে। দেখো ভালো করে আমি কভার আপ করে দিচ্ছি। এটি একটি পোর্শন, এটি একটি পোর্শন, আর এটি একটি পোর্শন। তাহলে এই তিনটে পোর্শন কভার আপ করার পরে যে পোর্শনটি পড়ে থাকছে মানে এই পোর্শনটির এরিয়া আমার নির্ণয় করতে হবে। তাহলে তিনটে সেক্টর প্রত্যেকটাই দেখো 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, প্রত্যেক কত ডিগ্রি কোণ তৈরি করেছে 60 ডিগ্রি কোণ তৈরি করেছে, মানে তিনজনে মিলে একটা 180 ডিগ্রি সেক্টর তৈরি করেছে। আর একটা সার্কেল পুরো হয় 360 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি মানে কি হাফ সার্কেল। তার মানে √3/4 ইন্টু 2r এর হোল স্কোয়ার থেকে যদি হাফ সার্কেলের এরিয়া, হাফ সার্কেল কত হয় না πr² একটা গোটা সার্কেল, তাহলে πr²/2 যদি আমি বিয়োগ করে দিই, πr²/2 যদি বিয়োগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাব না এই জায়গাটার এরিয়া, এবং এই জায়গাটার এরিয়ার ডাইরেক্ট ফর্মুলা ঠিক এই বিয়োগফলটা থেকে উঠে আসে, এই বিয়োগফলটা থেকে। যে এই বিয়োগফলটার মনে রাখবে তার আর সারা জীবনেও ভোলার কোনো আশা নেই যে আলটিমেট এই ফর্মুলাটা এলো কোথা থেকে। তাহলে এই পোর্শনটার এরিয়ার ডাইরেক্ট ফর্মুলা হচ্ছে √3 মাইনাস π/2 ইন্টু r²। ইজ ইট ক্লিয়ার? বলবে হ্যাঁ একদম জলের মতো পরিষ্কার। এবার দেখো জাস্ট এখানে আমি ভ্যালু পুট করে দেবো, আনসার পেয়ে যাবো। √3 ভ্যালু কত 1.732, ওকে, মাইনাস π/2, আচ্ছা পাইয়ের ভ্যালু কত 22/7, 22/7 মানে হচ্ছে কত না 7 × 21, 10 মানে 7 × 7, এখানে হচ্ছে 3.142, আর তার 2 দিয়ে ভাগ করলে কত পাবো, এখানে হচ্ছে 15 পাচ্ছি, 14, এখানে হচ্ছে 1.571, তাহলে এখান থেকে 1.571 বিয়োগ করে দাও, ব্যাস এটার ভ্যালু পেয়ে গেলাম ইন্টু r²। আর এর ভ্যালু কত 21, আর 21 ডায়ামিটার হচ্ছে 21, তাহলে 21/2, তাহলে 21/2 এর হোল স্কোয়ার, আর 21/2 এর হোল স্কোয়ার মানে কত না 441/4। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক, 441/4। আর 441/4 করলে কত পাবো না 4 × 11 = 44, মানে 110 পয়েন্ট সামথিং, হ্যাঁ কি না? বলবে হ্যাঁ একদম ঠিক, তাহলে 110 আমি রেখে দিলাম, আলটিমেট এটাকে 110 রেখে দিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে অসুবিধা হবে না। এবার 1.732 থেকে 1.571 বিয়োগ করলে কত পাচ্ছি না এই পাচ্ছি আলটিমেট এখানে তোমার 0.16 এরকম কিছু একটা পাচ্ছি, এর কাছাকাছি,
তাই তো 0.16 সামথিং। আর এই 0.16 ইন্টু 110, তাহলে 16 × 11 করলে আমি কত পাই? না 16 × 11 করলে আমি 176 পাই। তাহলে 17.60 এর কাছাকাছি কোনো একটা আনসার হবে। আর 17.60 আমি এখানে 17.70 দেখতে পাচ্ছি অপশান সিতে। তাই অপশান সি হবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে একদম অ্যাপ্রক্সিমেশন মেথড দিয়ে যারা এই ধরনের সলিউশন করতে পারবে তাদের কাছে এই প্রশ্ন কিন্তু কিছুই নয়। আর আমাকে মনে রাখতে হবে কি এই ফর্মুলাটা এলো কোথা থেকে, এর উৎপত্তি কোথা থেকে, নাহলে কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা কিন্তু খুব বেশি। এবং এই প্রশ্নটির পাশে 4-5টি স্টার দিয়ে রাখো, অনেকবার কিন্তু এসএসসিতে এই প্রশ্নের উপর আমি কোশ্চেন দেখতে পেয়েছি। ঠিক আছে, তো এই প্রশ্ন এই যে ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখাই ভালো, কিন্তু এর উৎপত্তি জানা কিন্তু খুবই দরকার, কারণ না হলে কিন্তু এখান থেকে অনেক ধরনের প্রশ্ন হয়, সেখানে কিন্তু তোমাদের কিন্তু প্রবলেম হবে। ঠিক আছে, এর উৎস কিন্তু জানা খুব দরকার, যেটি কিন্তু আমি এখানে বলে দিলাম। ওকে, চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 16 কী বলা হয়েছে? ইফ এ অ্যান্ড বি আর টু ইভেন্টস সাচ দ্যাট probability of A union B is equal to 3/4, probability of A intersection B is equal to 1/4, and probability of B is equal to 1/2, then the events A and B are, চারটি অপশান দেওয়া হয়েছে, নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট কারেক্ট। আচ্ছা দেখো, খুব সহজে প্রশ্নের সমাধান তোমরা বলতে পারবে যদি তোমরা এটা জানো। তোমরা জানো কি না পি অফ এ ইউনিয়ন বি আমি কি করে পাই? না যদি আমি পি এর সঙ্গে পি বি যোগ করে দিই এবং সেখান থেকে যদি পি অফ এ ইন্টারসেকশন বি কে আমি কি করে দিই? মাইনাস করে দিই। প্রবাবিলিটির ওপর দারুণ একটি কনসেপ্ট। ওকে, এবার বলো এখান থেকে আমি কতগুলোর ভ্যালু জানি? তুমি বলে দাও আমি এখানে পি অফ এ ইউনিয়ন বির ভ্যালু জানি, দ্যাট ইজ 3/4। পি এর ভ্যালু আমি জানি না, এর প্রবাবিলিটি আমি জানি না, বি এর প্রবাবিলিটি আমি জানি হাফ, আর এ ইন্টারসেকশন বি এর প্রবাবিলিটি কত? 1/4। তাহলে আলটিমেট এখান থেকে আমি পি এর ভ্যালু পেয়ে এলাম। কী করে পেলাম? 3/4 আর তার সঙ্গে 1/4 যোগ করলে কী হবে? 4/4, তার মানে হচ্ছে 1। আর 1 থেকে হাফ বিয়োগ করলে কত পাবো? না হাফ। তার মানে পি এর ভ্যালু কত পেলাম? হাফ। এবং পি বির ভ্যালুও কত ছিল? হাফ ছিল। তার মানে পি এ ইজ ইকাল টু হাফ ইজ ইকাল টু পি বি। ইজ নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। আর দেখো এই পি এ আর পিবি গুণ করে যদি আমি করে দিই, তার মানে হাফ আর হাফ যদি আমি গুণ করে দিই তাহলে কত হচ্ছে গো? না 1/4। এবং যার ভ্যালু আবার কার সঙ্গে সমান হচ্ছে? না পি অফ এ ইন্টারসেকশন বি এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে যখনই এই ঘটনা ঘটে যে পি এ ইন্টু পিবি ইজ ইকাল টু পি অফ এ ইন্টারসেকশন বি, তখন আমি বলতে পারি যে এ আর বি এই যে দুটি ইভেন্ট এরা সবসময় কী হবে? ইন্ডিপেন্ডেন্ট হবে। এবং সেটা কখন পসিবল? না যখন পি এ ইন্টু পিবি ইজ ইকাল টু কী হবে? না পি অফ এ ইন্টারসেকশন বি হবে। ইজ ইট ক্লিয়ার গাইজ? বলবে হ্যাঁ দেখো সুন্দর ক্লিয়ার হয়েছে। পরের প্রশ্নে চলে যাই। বলছি ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন ₹2000 at 6.5% per annum, rate of interest for the period from 13 Feb 2023 to 27 April 2023। তার আগের সেটও সেম টাইপের কোশ্চেন ছিল, তাহলে দুটি সেট একদমই ইকুয়ালি করেছে, এখানে কোনো ডিফারেন্স নেই। তাহলে আমার এখানে পি বলা হয়েছে কত? না 2000 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত? না রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 6.5%। আর দুঃখের বিষয় টাইমটি এখানে কী আছে? ডেতে আছে। তাহলে টাইমকে যদি আমি বছরে ট্রান্সফার করতে হলে আমার কী করতে হবে? 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কতটা ডে পরিমাণ কত দিনের সেটা আমার নির্ণয় করতে হবে। আমি বলেছি কি সবসময় ক্যালেন্ডার ইয়ারে থাকলে 73 অথবা তার মাল্টিপল থাকবে। দেখি কী আছে। ফেব্রুয়ারি মাসে এখানে দেখতে পাচ্ছি 13ই ফেব্রুয়ারি, তার মানে 18 - 13 মানে 15 দিন পড়ে আছে। 28 - 13 ইট ইজ 15 ডেজ পড়ে আছে। ওকে, তারপরে হচ্ছে মার্চ, সেখানে 31, তারপরে হচ্ছে এপ্রিলে 27 দিন। তাহলে কত হচ্ছে দেখো? 7 আর 8 13 3, এখানে হচ্ছে 73। হ্যাঁ একদম পার্টিকুলার 73 আছে। আর 73কে আমি কী করবো? 365 দিয়ে ভাগ করে দেবো। তার মানে 1/5 হয়ে যাবে আমার কি? ইয়ার্স। 1/5 হয়ে যাবে ইয়ার্স। তাহলে নির্ণয় করতে হবে কি? ইন্টারেস্ট মানে এসআই নির্ণয় করতে হবে। আমরা জানি PRT বাই 100 হচ্ছে আমার ডাইরেক্ট ফর্মুলা। তাহলে 2000 ইন্টু আর কত? 6.5% ইন্টু কত? 1/5। ব্যাস গল্প শেষ। তাহলে দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে হচ্ছে কত পড়ে থাকলো? না 1.3, 5 × 65। তার মানে 13 × 26, 26 হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। অপশান সি হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। বলছে ABCD ইজ এ কোয়াড্রিল্যাটারাল ইন হুইচ ডায়াগোনাল BD ইজ ইকাল টু 70 সেন্টিমিটার। তাহলে একটা কোয়াড্রিল্যাটারাল বলেছে,
যার একটি ডায়াগোনাল বলে দিয়েছে। আচ্ছা, এই হচ্ছে ধরলাম এ বি সি ডি। ওকে, যেখানে বলা হয়েছে ডায়াগোনাল বিডির ভ্যালু বলা হয়েছে কত, বিডির ভ্যালু বলা হয়েছে 70। খুব ভালো কথা। এল লম্ব বিডি বলা হয়েছে, তাহলে এ পয়েন্ট থেকে বিডির ওপর একটি পারপেন্ডিকুলার এল টানা হলো, খুব ভালো কথা। এবং সিএম লম্ব বিডি, তাহলে এটি হচ্ছে এল, আর সিএম হচ্ছে আমার এখান থেকে এর ওপর পারপেন্ডিকুলার সিএম ড্র করা হলো। বলবে হ্যাঁ একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলা হলো এল হচ্ছে 18, এল এর লেন্থ বলা হয়েছে 18, সিএম হচ্ছে 20, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটারাল। তাহলে আলটিমেট কোয়াড্রিলেটারাল দুটো ট্রায়াঙ্গেলে ভাগ হয়ে গেছে, এবং এই দুটো ট্রায়াঙ্গেলের কমন বেস আমি দেখতে পাচ্ছি বিডি, এবং যার লেন্থ বলা হয়েছে কত, 70। তাহলে আমি এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া সাম করলেই আমি কী পেয়ে যাব না, এই পুরো চতুর্ভুজটির এরিয়া। বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে এ বিডি ট্রায়াঙ্গেলের এরিয়া আমি কী লিখবো না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু 70 ইন্টু 18। আর বি সিডি ট্রায়াঙ্গেলের এরিয়া কী লিখবো না, হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে কত, 70 ইন্টু কত, যোগফল কত ইন্টু কত, সরি ইন্টু হচ্ছে হাইট, হাইট হচ্ছে কত, 20। তার মানে দেখো হাফ ইন্টু 70 মানে হাফ ইন্টু বেস, এটা তো কমন, হাফ ইন্টু বেস কমন, তাহলে 18 প্লাস 20 সেটাই হবে আমার নির্ণয় বিষয়, তাই তো। তাহলে হাফ ইন্টু 70 ইন্টু 18 প্লাস 20 দ্যাট ইজ কত না 38। তাহলে 19 ইন্টু 7 দ্যাট ইজ 133, পাশে একটি শূন্য, তার মানে 1330, অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। চলে যাই পরের প্রশ্ন। কী বলা হয়েছে, ইফ cos 27 ডিগ্রি ইজ ইকাল টু পি বাই কিউ, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কোসেক 27 ডিগ্রি মাইনাস cos 63 ডিগ্রি। তো জেনারেলি এই প্রশ্নটি হচ্ছে ভ্যালু পুটিংয়ের প্রশ্ন। এইটা হচ্ছে আমার একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে যদি এই কোণটি 90 ডিগ্রি ধরি, এবং বলা হয়েছে cos 27 হচ্ছে পি বাই কিউ, তাহলে ধরলাম এই কোণটি হচ্ছে 27। তাহলে এই কোণটি 27 হলে এই কোণটির ভ্যালু কত হবে, 63 ডিগ্রি হবে। তাহলে দেখো cos 27, cos মানে আমরা কী জানি না, ভূমি বাই অতিভুজ, কারণ ভূমির ভ্যালু যদি পি হয় তার অতিভুজের ভ্যালু কত, কিউ, হ্যাঁ কি না, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে আমাকে বলো লম্বের ভ্যালু কী হবে না, রুট ওভার অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজ ইকাল টু কী হয়ে গেল না, আমার হাইট বা লম্বর লেন্থ হয়ে গেল। তাহলে আমার নির্ণয় করতে হবে কোসেক 27 ডিগ্রি। কোসেক 27 মানে কত হবে না, সাইন 27-এর উল্টো, তাহলে কোসেক 27 ভ্যালু হবে কী হবে না, কিউ বাই রুট ওভার অফ পি স্কোয়ার, সরি কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। আর cos 63 ডিগ্রি, cos 63 মানে হয়ে যাবে কি, আমার হয়ে যাবে তখন ভূমি হয়ে যাবে কে না, পি রুট ওভার অফ পি স্কোয়ার, কিউ স্কোয়ার মানে পি স্কোয়ার হয়ে যাবে ভূমি, এবং অতিভুজ কী হবে না কিউ, তাহলে মাইনাস জাস্ট এর উল্টো, মানে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই কিউ। এবার দেখো বিয়োগ করলে কী পাচ্ছি, নিচে পাচ্ছি কিউ ইন্টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে কিউ ইন্টু কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, তার মানে এই দুটো অপশান এখানেই অমিট হয়ে গেল। এবার বাকি কী পড়ে থাকছে, কিউ ইন্টু কিউ করলে কী হবে, কিউ স্কোয়ার, এখানে রুট আর রুট গুণ করলে রুট উঠে যাবে, তারপরে মাইনাস কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইস নট ইট, তাহলে কিউ কী হয়ে গেলো, কিউ স্কোয়ার কী হলো, ক্যান্সেল আউট হয়ে গেলো, পড়ে হলো পি স্কোয়ার বাই এই পার্টটি, এবং পি স্কোয়ার বাই এই পার্টটি কোথায় পাচ্ছি, দেখতে পাচ্ছি অপশান বিতে। তাহলে অপশান বি হয়ে যাবে প্রশ্নের সঠিক আনসার, অপশান ডি হবে না। ওকে গাইস, তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো না, পি স্কোয়ার বাই কিউ ইন্টু রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটাই হবে আমার কারেক্ট আনসার। চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। ইফ a is to b is equal to 2 is to 3 b is to c is equal to 5 is to 7 then find the value of c is to, তাহলে এর থেকে সোজা প্রশ্ন আর হয় না। a is to b বলা হয়েছে কত, 2 is to 3, আর কি বলা হয়েছে b is to c, b is to c কত বলা হলো না, 5 is to 7। তাহলে আমাকে এ আর সি এর রেশিও নির্ণয় করতে হবে। তাহলে এই দুটো রেশিওতে বি দেখছি কমন, তাহলে বিকে ইকুয়াল করতে হবে। তাহলে বিকে যদি ইকুয়াল করে 3কে 15 করলে তবেই আমি 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5কে 15 করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানেও 3 দিয়ে গুণ আর এখানেও 5 দিয়ে গুণ, তাই তো। তাহলে 5 দুগুণে 10 হয়ে গেল এর ভ্যালু, আর 7 3 21 হয়ে গেল আমার কার ভ্যালু না, সি এর ভ্যালু। 10:21 হবে আমার কারেক্ট আনসার, অপশন ডি। আচ্ছা সরি, এখানে সি ইস টু এ বলেছে, তাহলে সি ইস টু এলে উল্টো হবে জাস্ট। ওকে গাইস, সি ইস টু এ কত হবে না, 21:10, অপশন সি হবে প্রশ্নের সঠিক সমাধান। তাহলে সি ইস টু এ আমাকে দেখতে হবে যে কার ভ্যালু বলেছে, 21:10 হবে কারেক্ট আনসার। ওকে গাইস, নেক্সট প্রশ্ন। সি দ্য এজ অফ সাম স্টুডেন্টস ইজ গিভেন ইন ইয়ার্স অ্যাজ
13, 16, 18, 14, 19, 13, 17, 15 অ্যান্ড 11, খুব ভালো কথা। দেন মিডিয়ান এজ অফ দ্য স্টুডেন্ট, মিডিয়ান আমার নির্ণয় করতে হবে। তাহলে এই যে অবজারভেশনগুলো আমি দেখতে পাচ্ছি, এগুলোকে আমি কী করবো প্রথমেই, না ছোটো থেকে বড়ো হিসেবে সাজাবো, তাই তো। তাহলে দেখো অ্যাসেন্ডিং অর্ডারে, তাহলে ছোটো সব থেকে ছোটো কাকে দেখতে পাচ্ছি এখানে 12, তারপরে দেখতে পাচ্ছি 13, ওকে, তারপরে আবার একটি 13 আছে, ওকে, তাহলে এই 12 হলো, 13 হলো, তারপর 14 দেখতে পাচ্ছি, আচ্ছা সরি এখানে 11 আগে ছিল, তাহলে 11 আগে লিখে নাও, ওকে, তারপরে কি দেখতে পাচ্ছি 15, তাহলে 14 দেখলাম, 15 দেখতে পাচ্ছি, তারপরে দেখতে পাচ্ছি আমি 16, তারপর 17, তারপর 18, তারপর 19। এই হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টি প্রশ্ন, 10টি অবজারভেশন। এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি অবজারভেশন। তাহলে নাম্বার অফ টার্মস এখানে কী আছে, না ইভেন নাম্বার অফ টার্মস আছে। তাহলে মিডিল দুটি নাম্বারের অ্যাভারেজ হবে কি, এই পুরো সংখ্যাটির মিডিয়ান, এই পুরো সংখ্যামালার মিডিয়ান বা এই পুরো অবজারভেশনের মিডিয়ান। তাহলে বলো আমাকে মিডিল সংখ্যা দুটো কে কে হবে। তাহলে দেখো এখানে 14 আর 15 এর মিডিল সংখ্যাই হবে কি মিডিয়ান, তার বা 14 আর 15 কি অ্যাভারেজ হবে মিডিয়ান। তাহলে 16, 17, 18 অ্যান্ড এখানেও 4টে সংখ্যা, এখানেও 4টে সংখ্যা। তাহলে 14, 15 মিডিল নাম্বার কী হবে না 14.5। তার মানে অপশান ডি হবে প্রশ্নের সঠিক সমাধান। নেক্সট প্রশ্ন, অমিত গেট 6% ইনক্রিজ ইন ইজ স্যালারি ইন ইজ সেল অ্যামাউন্ট ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড 20% ইন দ্য সেকেন্ড ইয়ার, উইথ দ্যাট হিজ প্রেজেন্ট সেল ইজ 254400, হোয়াট ওয়াজ দিস সেল 2 years ago। তাহলে সেম প্রশ্ন, তাহলে 254400 এটা হচ্ছে বর্তমানে তার সেল, বর্তমানে তার সেল তার 2 years আগে। তাহলে প্রথম ইয়ার 6% বেড়েছিল, 6%-এর ফ্র্যাকশন ভ্যালু কত না তোমার হচ্ছে কত না 3/50, তার মানে 53/50 ছিল, মানে 50 করলে তবে আমি আগের ইয়ারে ফিরে যাবো, বলবে হ্যাঁ একদম ঠিক। সিমিলারলি এখানে দেখতে পাচ্ছি 20%, মানে হচ্ছে কত 1/5, তাই তো। তার মানে কী হয়েছিল না 6-এর 5 গুণ হয়েছিল, মানে হচ্ছে আলটিমেট 5-এর 6 করতে হবে, গল্প শেষ। তাহলে এই হচ্ছে আমার অ্যাকচুয়ালি আনসার আমাকে বেরোবে। এবার হচ্ছে তুমি এই প্রশ্নটার সমাধান কীভাবে করবে, তা এই প্রশ্নটার সমাধান অনেকভাবে করতে পারো, তুমি কাটাকুটি করতে পারো ডাইরেক্ট, ঠিক আছে। 53 দিয়ে দেখবে এখানে কাটাকুটি হয়ে যাবে মনে হচ্ছে, দেখবে দেখি 6 দিয়ে আগে দেখি, 6 4 24, 14, 14 গুণে 12, 24, 6 4 24, 42400, 53 দিয়ে একদম 8 দিয়ে আগে চলে যাচ্ছে, 8 3 24, 4 2, 8 5 40 দিয়ে 42, 800। তাহলে দেখো 5 8 40, 40 5 হচ্ছে 20। তার মানে অপশান এ হবে প্রশ্নের সঠিক আনসার। যদি এটা না করতাম, যদি কাটাকুটি না হতো, তাহলে আমি এখানে ডিজিটাল সাম বা অন্য কিছু ইউজ করতে পারতাম, কাটাকুটি হয়ে যায় ডাইরেক্ট আমার। ওকে, চলে যাই পরের প্রশ্ন। গাইজ, কোশ্চেন নাম্বার 23 যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটির সমাধান আগের সেটেও ছিল, সেম একই কোশ্চেন দেওয়া আছে, জাস্ট ডেটা চেঞ্জ করা আছে, ঠিক আছে। তাহলে আমি কী নির্ণয় করতে হবে, মিডিয়ান নির্ণয় করতে হবে, ক্লাস ইন্টারভেল দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া হয়েছে। তাহলে ফার্স্ট কাজ আমার কি না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করে নেওয়া। ফার্স্ট ক্লাসের যে ফ্রিকোয়েন্সি সেই হবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে 9। এই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির সঙ্গে পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি যোগ করা হবে সেই ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তারপর 9 + 16 দ্যাট ইজ 25, 25 + 24 49, 49 + 15 দ্যাট ইজ 64, অ্যান্ড 64 + 4 দ্যাট ইজ 68। তাহলে লাস্ট কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কী পেয়ে গেলাম 68, এবং সেটাই হচ্ছে আমার কি কার ভ্যালু না টোটাল নাম্বার অফ অবজারভেশন, তার মানে এনের ভ্যালু পেয়ে গেলাম 68, তাই তো। তার মানে n/2 কত হয়ে যাবে না n/2 হয়ে যাবে দাদা 34, ইটস নট ইট বলবে, হ্যাঁ দাদা একদম ঠিক, n/2 এর ভ্যালু পেয়ে গেলাম। এবার দেখো আমাকে কী নির্ণয় করতে হবে না মিডিয়ান নির্ণয় করতে হবে। আর আমরা জানি যে মিডিয়ান নির্ণয় করার ডাইরেক্ট ফর্মুলা কি না L + n/2 - CF/F × C or H। এখানে প্রত্যেকটা টার্মের মানে কি আমি আগের ক্লাসেই দেখেছি, যারা আগের ক্লাসটা ফলো করোনি স্যার আগে সেখান থেকে গিয়ে সেই পুরো ব্যাপারটা জেনে নাও, তারপর এই অঙ্কটা দেখো, অনেক বেশি হেল্পফুল হবে, অনেক তাড়াতাড়ি বুঝতে পারবে। দেখো এল হচ্ছে কি না আমাকে নির্ণয় করতে হবে মিডিয়ান ক্লাস, তাহলে মিডিয়ান ক্লাস কি না n/2 34, তাহলে 34 ইকুয়াল টু 34 অথবা 34 অপেক্ষা বৃহত্তম জাস্ট যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ক্লাসটি হচ্ছে মিডিয়ান ক্লাস। তাহলে 34 দেখো এখানে 9, 25, 49, 64, 68, এদের আমি 34 দেখতে পাচ্ছি না। তো 34-এর একদম কাছাকাছি, 34-এর থেকে জাস্ট বড়ো সেটি কে না 49, তাহলে 49 হয়ে গেল আমার মিডিয়ান ক্লাস। আর সেই মিডিয়ান ক্লাসের যে ক্লাস ইন্টারভেল দেওয়া হয়েছে তার লোয়ার লিমিটই হচ্ছে এলের ভ্যালু, তার মানে এলের ভ্যালু কত হলো না 40,
বোঝা গেল? বলবে হ্যাঁ দেখো খুব সুন্দর বোঝা গেছে। n/2 এর ভ্যালু আমি আগেই বের করে গেছি 34। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই CF কাকে প্রকাশ করে? না আমার যে মিডিয়ান ক্লাস পেয়েছি তাই মিডিয়ান ক্লাসের আগের মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে, আর আগের মিডিয়ান ক্লাসের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিকে 25। ফ্রিকোয়েন্সি কত? এই এফ কাকে প্রকাশ করে? না মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি কত দাদা? 24। আর সি অর এইচ দ্বারা কী প্রকাশ করা হয়? এই যে আমি ক্লাস ইন্টারভেলগুলো দেখতে পাচ্ছি এদের ডিফারেন্স কত? তাহলে 40 থেকে 60, 20 থেকে 40, 0 থেকে 20, দেখো প্রত্যেক ক্ষেত্রে ডিফারেন্স কত? না 20 করে। তাহলে 20 হয়ে যাবে সি অর এইচের ভ্যালু। ব্যাস ব্যাস, এবার জাস্ট তুমি কী করবে? ক্যালকুলেশন করবে। 34 মাইনাস 25, দ্যাট ইজ 9 বাই, কাটাকুটি এখানে হচ্ছে 4 6 24, 4 5 20, ঠিক আছে? 4 কাটাকুটি যাচ্ছে না। তাহলে দেখো এখানে কত হচ্ছে? 9 5 45 6, তাই তো? কাটাকুটি কে যাচ্ছিলো কোথাও? এখানে 4 5 20, 6 24, 34 থেকে 25 9, হ্যাঁ কাটাকুটি যাচ্ছে এখন। এখানে দেখতে পাচ্ছি 3 দিয়ে 3, আচ্ছা 3 দিয়ে যাচ্ছিলো, 3 15 45, 3 2 6, তাহলে 7.5। তাহলে 40.7.5 মানে 47.5 হবে প্রশ্নের সঠিক আনসার। তার মানে অপশন সি। বোঝা গেল? বলবে হ্যাঁ খুব সুন্দর বোঝা গেছে। চলে যাই পরের প্রশ্ন। কোশ্চেন নাম্বার 24-এ কী বলা হয়েছে? দ্য প্রেজেন্ট এজ অফ শ্বেতা অ্যান্ড সুমন আর ইন দ্য রেশিও 4:5। তাহলে শ্বেতা আর সুমনের এজ রেশিও, বর্তমান এজ রেশিও বলা হয়েছে কতটা? 4:5। বলা হয়েছে 6 years ব্যাক দ্য রেশিও অফ দ্যার এজ ওয়াজ 2:3। খুব ভালো কথা। তাহলে 6 বছর আগের বয়স কত ছিল? বয়সের রেশিও কত ছিল? না 2:3। তাহলে আমরা জানি যে বর্তমানে তাদের মধ্যে বয়সের যা গ্যাপ, 6 বছর আগেও তাদের বয়সের গ্যাপ সেম থাকবে। এই গ্যাপ কখনো চেঞ্জ হবে না। 6 বছর হোক, 10 বছর হোক, 16 বছর হোক, সবসময় কিন্তু গ্যাপ সেম থাকবে। তাহলে 4 আর 5-এর মধ্যে গ্যাপ কত? 1। 2 আর 3-এর মধ্যেও গ্যাপ দেখতে পাচ্ছি 1, তার মানে কোনো অসুবিধা নেই, গ্যাপ সেম রাখা হয়েছে। তার মানে এই যে ডিফারেন্স দেখো 4 থেকে 2 হয়েছে, তার মানে 2 ডিফারেন্স হয়েছে, হ্যাঁ কি না? আর এই 2 ডিফারেন্স অ্যাকচুয়ালি প্রশ্নে 6 বছরের সঙ্গে সমান, না 6 ইয়ার্সের সঙ্গে সমান। বলবে হ্যাঁ একদম ঠিক। তাই নির্ণয় করতে হবে কি? হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ শ্বেতা? শ্বেতার প্রেজেন্ট এজ কত? না 4। তাহলে 2-এর ভ্যালু যদি 6 হয় তাহলে 4-এর ভ্যালু কত হবে? না 3 গুণ, এখানে 3 গুণ করলে কত হবে? 12। তার মানে অপশন বি হয়ে যাবে প্রশ্নের সঠিক সমাধান। বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 25, ইফ সাইন এ ইজ ইকাল টু 5/13 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কস এ মাইনাস 2 tan এ সাইন এ প্লাস 3 tan এ। তাহলে জাস্ট আমাকে ভ্যালু পুট করতে হবে। আমরা জানি যে 5 12 13 কী করে তৈরি করে? না ট্রিপলেট তৈরি করে। 5/13 বলা হয়েছে, আমরা অবভিয়াসলি পারপেন্ডিকুলার হচ্ছে 5 এবং অতিভুজ হচ্ছে 13। ইটস নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক। তার মানে বেস কত? 12, হ্যাঁ কি না? জাস্ট ভ্যালু পুট করে দাও। কসে কত হবে? না কসে ইজ ইকাল টু হবে 12/13, ওকে। এবং ট্যানে দেখতে পাচ্ছি কত? না 5/12, 2 ইন্টু ট্যানে আছে, তার মানে 10/12। এবার দেখো নিচে সাইনে, আবার সাইনের ভ্যালু কত দেখতে পাচ্ছি? 5/13 তো বলাই আছে, প্লাস 3 tan এ, মানে 3 ইন্টু 5 মানে 15 বাই কত? না 13, ব্যাস, সরি 15/12। ব্যাস, আমার ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করে ফেলি। তাহলে দেখো 13 ইন্টু 12, 13 ইন্টু 12 এদের কোনো কাজ নেই। 13 ইন্টু 12 কী হয়ে যাবে? না অমিট হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, ঠিক আছে? এদের কোনো কাজ নেই। তাহলে দেখো 12 ইন্টু 12 করলে কত? 144 মাইনাস 130, 144 মাইনাস 130 বাই নিচে কত হচ্ছে? 12 5 60 আর 13 15, 13 15 কত হয়? 15 10 150, 15 3 45, তার মানে হচ্ছে 195। ইটস নট ইট? বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 144 মাইনাস 130, দ্যাট মিনস হচ্ছে কত? না 14 বাই এখানে দেখো কত হচ্ছে? 195 প্লাস 60, দ্যাট মিনস হচ্ছে 255। তাহলে 14/255, দাদা অপশন সি হবে প্রশ্নের সঠিক আনসার। কোনো অসুবিধা নেই, পরিষ্কার বুঝতে পেরেছি। চলে যাই পরের প্রশ্ন। বলছে আদি অ্যান্ড দিয়ার টুগেদার হ্যাভ 1440। খুব ভালো কথা। তাহলে আদি এবং দিয়ার টোটাল 1440 টাকা আছে। দুজনকার পকেট কেটে দেখা গেল টোটালে দেখা যাচ্ছে 1440 টাকা হয়েছে। বলছি 3/10 অফ আদিস অ্যামাউন্ট, 3/10 অফ আদিস অ্যামাউন্ট ইজ ইকাল টু 3/5 অফ দিয়াস অ্যামাউন্ট। খুব ভালো কথা, 3/5 অফ দিয়াস অ্যামাউন্ট। তাহলে এখান থেকে আদি আর দিয়ার অ্যামাউন্টের কী পাবো? রেশিও পেয়ে যাবো। দেখো এখানে অলরেডি 5 আর 10 কাটাকুটি 2 পড়ে রইলো, এখানে 3 3 ক্যান্সেল আউট হয়ে গেল। তোমরা আলটিমেট আদি ইস টু দিয়া কত হলো দাদা? না আদি ইস টু দিয়া হয়ে গেল 2:1, হ্যাঁ কি না? 2:1।
বলবে হ্যাঁ একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আদি আর দিয়ার মধ্যে যে টাকা আছে, আদি আর দিয়ার পকেটে যে টাকা আছে, রেশিও হচ্ছে 2:1, আর এদের সাম কত, তাহলে 3 দাদা। তাহলে 3 এর ভ্যালু তো এখানে বলা হয়েছে কত, 1440। তাহলে কত গুণ দাদা, 3 4 12, 3 8 24, 48 গুণ, তাহলে 480 গুণ। আমরা নির্ণয় করতে হবে কি, হাউ মাচ অ্যামাউন্ট ডাজ দিয়া হ্যাভ। তাহলে দিয়া হচ্ছে কত না 1, তাহলে 1 এর ভ্যালু কত দাদা, 480। তাহলে অপশান এ হবে প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই পরের প্রশ্ন। If the diameter of the base of a cone is 56 cm and its curved surface area is 3080 cm square, then what will be its volume? আচ্ছা, কোনো ব্যাপার না, ক্যালকুলেশন আছে। ডায়ামিটার বলা হয়েছে কত, 56। তাহলে ডায়ামিটার যদি 56 হয় তাহলে রেডিয়াস কত হবে দাদা, 28। কোনো অসুবিধা হবে না দাদা, কোনো অসুবিধা নেই। অ্যান্ড ইটস কার্ভ সার্ফেস এরিয়া, আর আমরা জানি যে কোণের কার্ভ সার্ফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে দাদা পাই আর এল। কোনো অসুবিধা বলবে না, কোনো অসুবিধা নেই। এর ভ্যালু কত বলা হয়েছে, 3080, যেখানে এল কী প্রকাশ করে না স্ল্যান্ট হাইট, তাই তো। তাহলে পাই এর ভ্যালু কত দাদা, 22/7, আর এর ভ্যালু কত দাদা, 28, আর স্ল্যান্ট হাইট আমি নির্ণয় করবো 3080। কেন আমি স্ল্যান্ট হাইট নির্ণয় করছি, কারণ আমাকে ভলিউম নির্ণয় করতে হবে, আর ভলিউমের ফর্মুলা হচ্ছে কি না 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এইচ আমার জানা নেই। তাহলে এইচ আমাকে নির্ণয় করতে হবে সামহাও, কীভাবে না, এইচের সঙ্গে আমার এলের একটা সম্পর্ক আছে এবং তার সঙ্গে আরেরও একটা সম্পর্ক আছে। সেই সম্পর্ক থেকেই আমাকে কী করতে হবে, এইচের ভ্যালু নির্ণয় করতে হবে। তাহলে আগে এখান থেকে আমি ভ্যালু নির্ণয় করে নিই। দেখো কাটাকুটি হচ্ছে, বলবে হ্যাঁ একদম কাটাকুটি হচ্ছে, 4 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এখানে 22 দিয়ে সম্পূর্ণ কাটাকুটি যাচ্ছে, 22 1 22, 88 মানে 140, 4 দিয়ে কাটাকুটি চলে গেল, 4 3 12, 35। তাহলে এলের ভ্যালু পেয়ে গেলাম কত, 35। তাহলে এবার আমরা জানি যে একটি কোণের মধ্যে আর এল আর এইচের মধ্যে রিলেশন হচ্ছে, এটি যদি এইচ হয়, এটি যদি আর হয়, তাহলে এটি হবে এল, এবং এটি একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে, যেখানে এল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক। তাহলে দেখো এল হচ্ছে 35, মানে 35 স্কোয়ার ইজ ইকাল টু আর হচ্ছে কত না 28 স্কোয়ার, আর আমরা জানি 28-এর সঙ্গে 21 এবং 35 এটা ট্রিপলেট তৈরি করে, মানে অবভিয়াসলি এখানে এইচের ভ্যালু কত হবে, 21 স্কোয়ার হবে। তার মানে এইচের ভ্যালু আমি পেয়ে গেলাম। আমাকে নির্ণয় করতে হবে কি, ভলিউম। ভলিউম হচ্ছে কত না 1/3 ইন্টু পাই আর স্কোয়ার এইচ, ব্যাস এটাই হচ্ছে আমার নির্ণয় আনসার, তাই তো। তাহলে এবার বলো কতভাবে কাটাকুটি যাচ্ছে, করে ফেলি। দেখো 3 সাথে 21, 21 ক্যান্সেল আউট হয়ে গেল, বাকি তো পড়ে আছে আমার যেটা, সেটা গুণ করতে হবে। এবার গুণ করবো না আমি ইউনিট ডিজিট দেখবো, অবশ্যই ইউনিট ডিজিট দেখবো, কারণ এখানে 0 তো কোনোটাতেই আসছে না, কারণ এখানে 5 নেই। তার মানে এই দুটো অপশন কী হলো, ক্যান্সেল আউট হয়ে গেলো। তাহলে এই দুটো থেকে আমি ইজিলি বলতে পারি, যেখানে দেখতে পাচ্ছি 2 আর এখানে 8 8 64, 4 4 2 8, তার মানে অবভিয়াসলি ইউনিট ডিজিট কত হবে, 8। ইউনিট ডিজিট দেখে আমি প্রশ্ন সলিউশন করে ফেললাম, ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। কোশ্চেন নাম্বার 28 কী বলা হয়েছে, x1 4 প্লাস √6, y1 4 মাইনাস √6, দেন দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। খুব ইজিলি এই বলতে পারি, দেখো 4 প্লাস √6, তাহলে 4কে যদি আমি এ ধরি আর √6কে আমি যদি বি ধরি, তাহলে আলটিমেট আমি দেখছি কি না এ প্লাস বি এর হোল স্কোয়ার আর প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা আমার জিজ্ঞেস করা হয়েছে, তাই তো। হ্যাঁ কি না, এক্স স্কোয়ার মানে কি, এক্স ভ্যালু কত 4 প্লাস √6, 4কে আমি ধরেছি এই এ আর √6কে আমি ধরেছি বি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আমরা কি লিখতে পারি না 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ইজ নট ইট, বলবে হ্যাঁ একদম ঠিক, ব্যাস ভ্যালু পুট করে দাও। এর ভ্যালু কত 4, মানে 4 স্কোয়ার কত 16, বি এর ভ্যালু কত √6, √6 হোল স্কোয়ার কত 6, 16 হচ্ছে কত 22, 22 গুণে কত 44 হলো। তার মানে অপশন ডি হবে প্রশ্নের সঠিক সমাধান, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 29, দ্য এলসিএম অফ 2 into 9 square into 13, 2 square into 13 square into 19 and 9 cube into 13 square into 19। তোমরা আলটিমেট দেখা গেল যে এই তিনটে টার্মের মধ্যে শুধু প্রাইম নাম্বারের গল্প আছে। তাহলে কী কী প্রাইম নাম্বার আছে, 2 আছে, 9 আছে আর 13 আছে। তাহলে আমায় কী করতে হবে, হ্যাঁ স্যার 19ও আছে। তাহলে আমায় কী করতে হবে না এদের এলসিএম নির্ণয় করতে হবে। আমরা এলসিএম কী জানি না হাইয়েস্ট ফ্যাক্টরগুলো নিতে হবে। তার মানে আমাকে কি 2 এর হাইয়েস্ট ফ্যাক্টর, তাহলে 2 এর পাওয়ার সব থেকে বেশি কোনটা না 2 এর পাওয়ার দেখতে পাচ্ছি এখানে 3 আছে সব থেকে বেশি, 3 লিখে ফেলো। 9 এর পাওয়ার দেখতে পাচ্ছি 3 আছে সব থেকে বেশি, তার মানে 3 লিখে দাও। 13 পাওয়ার দেখতে পাচ্ছি দাদা 2 আছে সব থেকে বেশি, আর 19 পাওয়ার দেখতে পাচ্ছি দাদা 2 আছে সব থেকে বেশি। বেশ বেরিয়ে গেল তোমার এলসিএম, হয়ে গেল কত 2 কিউব ইন্টু 9 কিউব ইন্টু 13 স্কোয়ার ইন্টু 19 স্কোয়ার। তার মানে অপশন বি হয়ে গেল প্রশ্নের সঠিক সমাধান। চলে যাই কোশ্চেন নাম্বার 30, লাস্ট কোশ্চেন। আচ্ছা এই প্রশ্নটি আগের সেটাও ছিল সেম কোশ্চেন। আমি দেখতে পাচ্ছি এ বি সি, এখানে দেখতে পাচ্ছি 3টে টার্ম আছে, ওপরেও এবিসি নিচেও এবিসি। তাহলে আমি কী করবো
না জাস্ট যে কোনো একটা টার্মকে দেখবো। আমি এই কি দেখতে পাচ্ছি, এর পাওয়ার 5 নিচে এর পাওয়ার 4, আমার কী হবে ভাগের সময় কী হয় না পাওয়ার কী হয় বিয়োগ হয় যদি বেস ইকুয়াল থাকে, বেস সেম আছে তাহলে পাওয়ার বিয়োগ করলে কী হবে 5 - 4 করলে কত হবে 1, তাহলে a⁴ 1 আমি একমাত্র অপশান নিচে দেখতে পাচ্ছি, অপশান এ হবে কারেক্ট আনসার। তো এই ছিল আমার এসএসসি সিজিএল 2024 মেন্সের প্রশ্নের সমাধান। দুটি গুরুত্বপূর্ণ সেট আমি পুরোপুরি সলভ করে গেলাম। আশা করি এরপরে আর কোনো ডাউট থাকবে না। তোমরা এই ক্লাসগুলো ফলো করো এবং এর সঙ্গে যারা 2025-এ সিজিএলকে টার্গেট করছো তাদের জন্য আমাদের জিওমেট্রির যে একদম বেসিক টু অ্যাডভান্স ক্লাস চলছে, যারা একদম নিউ এই ফিল্ডে তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখো, অনেক হেল্প হবে। আজকের মধ্যে এখানেই ক্লাস শেষ করলাম। চলো হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবে না। কারণ কারেন্টলি আমরা 1000 ম্যাথস কোশ্চেনে যে সলভ প্র্যাকটিস করছি সেখানে 2000 ম্যাথসও আমি সলভ করাবো বারবার বলেছি, এবং সেখানে প্রত্যেক 100 কোশ্চেন সলভ হওয়ার পরে আমি পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আমাদের আপাতত 187 অবধি কোশ্চেন সলভ হয়েছে। নেক্সট ক্লাস আমাদের নেক্সট উইক আসছে এবং তার মধ্যে তোমাদের 200 কোশ্চেন সলভ হয়ে যাবে। ওকে, তোমরা সেই প্রশ্নগুলো একদম আমাদের টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারবে পিডিএফ ফরম্যাটে এবং ঘরে বসে প্র্যাকটিসও করতে পারবে, তার সঙ্গে সলভও দেখবে। ওকে গাইস, চলো বাই বাই, টাটা।